রাজস্ব বাজেট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা আছেন তাদের চারজন যারা আমাদের স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের কারোই আসলে কোনো পরিচয় দরকার নেই, তারপরেও আমি একটু পরিচয় করে দিচ্ছি যে আমাদের সাথে আছেন অর্থমন্ত্রী জনাব মুহিত, আছেন আমাদের এফবিসিসি এর সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা কাজী আকরাম, আছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আছেন পলিসি বিশেষজ্ঞ ডক্টর আহসান এইচ মনসুর। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ছাত্রছাত্রী, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নানা বিষয় বিশেষজ্ঞরাও। আমি আজকের অনুষ্ঠানটিতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের যা করছে এবং সরকারের যা করা উচিত সেই বিষয় নিয়ে আমরা একটু শুনতে চাইবো, একটু দিক নির্দেশনা চাইবো। এখানে আমাদের পলিসি মেকাররা আছেন, আমাদের সাথে ঢাকার বাইরে থেকেও বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট থেকে আমাদের বুড়োগুলি থেকে যুক্ত থাকবেন দর্শকরা, যুক্ত থাকবেন সাংবাদিকেরাও। আমি জনাব আবুল মাল আব্দুল মুহিত আপনার কাছে প্রথমে জানতে চাইবো, সংসদে আপনার বক্তব্য একটি কোট করছি, এটি আপনি 8 ফেব্রুয়ারি 2016 সালে দিয়েছিলেন। সেই কোটটি হচ্ছে অনেকটা এরকম যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও পেট্রোবাংলার নিকট 22,358 কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে। আপনি বলেছেন যে 15,899 কোটি টাকা রয়েছে এর মধ্যে সুদহীন। আপনি এই বকেয়া আদায়ে কি করতে যাচ্ছেন এবার? রাজস্ব আদায়ের কৌশল একটাই, রাজস্ব আদায়টা অনেক বাড়াতে হবে। কারণ বাংলাদেশের বাজেট পৃথিবীর যতগুলো বাজেট আছে তার মধ্যে জাতীয় আয়ের হার অনুযায়ী অত্যন্ত ছোট একটি বাজেট। সুতরাং আমাদের বাজেট বৃদ্ধি করা দরকার। আমি গত 6 বছর সেই চেষ্টাই করেছি। 89,000 কোটির বাজেট থেকে এখন আমরা এই বছর যা হবে সেটা হবে সম্ভবত না, যেটা এই বছর কমপ্লিট যেটা হচ্ছে সেই বছরে আমরা হয়তো 2,67,000-68,000 কোটি টাকার মতো বাজেট করছি। আগামী 40 বছরের জন্য আমার টার্গেট হচ্ছে 3,40,000। 3,40,000 এই 1,60,000-70,000 থেকে খুব এমন বেশি কিছু না। ইটস এ লিটল মোর দেন 10-15% পারহ্যাপস। রাজস্ব আদায়ের প্রধান যেসব যদি খাত বলা যায় সেগুলো হচ্ছে সিগারেট, তামাক, টেলিফোন, সিম কার্ড আরেকটি, পেট্রোলিয়াম দ্রব্য আরেকটি, অ্যান্ড বিভিন্ন নির্মাণ সংস্থা। এটাই মোটামুটি ভাবে এইসব খাত থেকেই রাজস্ব আদায় হয়। গত কয়েক বছরের আমরা যদি ইতিহাস দেখি, এখানে সবগুলোতেই প্রবৃদ্ধি হয়েছে। গত বছর শুধুমাত্র পেট্রোলিয়াম পণ্যে প্রবৃদ্ধি হয়নি। এই বছরে এখন পর্যন্ত সিগারেট কিছু প্রবৃদ্ধি হচ্ছে, অনেক নিম্ন হারে, মাত্র 8%, 8.7%। টেলিফোন এবং সিম কার্ডে মাত্র 4.5% হারে বেড়েছে এই বছর। আর নির্মাণ সংস্থায় মারাত্মকভাবে কমে গেছে। নির্মাণ কার্য তার মানে দেশে কম হচ্ছে। এই 8 মাসের হিসাব হলো যে প্রায় 30% কমে গেছে গত বছরের তুলনায়। পেট্রোলিয়াম পণ্যতে অবশ্যই এবার ভালো আদায় হয়েছে। সেটার কারণ হলো ইন্টারন্যাশনাল প্রাইস, তার ইম্প্যাক্ট আমাদের উপর পড়েছে। সো আগামী বছরের যেই একটা ঊর্ধ্বমুখী বাজেটের যে প্রত্যাশা, সেইখানে একটা বড় ভূমিকা পালন করতে হবে আয় এবং কর্পোরেট কর। এবং আয় এবং কর্পোরেট করে আমার লক্ষ্যমাত্রা হলো যে আমরা এই মুহূর্তে মাত্র 11 লাখ, 20 লাখ আছে নিবন্ধিত, বাট প্রকৃতপক্ষে 11 থেকে 14 লাখের মতো লোক ট্যাক্স দেয়। এই 14 লাখকে
অন্ততপক্ষে 18-20 লাখে নিয়ে যাওয়া, এটা হলো ভয়ঙ্কর বড় রকমের একটা লক্ষ্যমাত্রা আগামী বছরের জন্য। রাজস্ব আদায় বাড়ার ক্ষেত্রে সেটি হলো, কিন্তু আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছিলাম সামাজিক গণমাধ্যমগুলিতে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসলে আলোচিত হয়েছে যে মাননীয় অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীকে পেলে আমরা এই প্রশ্নটি করব কিনা যে আমরা আসলে জ্বালানি তেলের দাম কমতে দেখবো কিনা, যেখানে আমরা রাজস্ব আদায়টা কি আপনি আসলে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে কিছু কমেছে। ফার্নেস অয়েল খুব সামান্য পরিমাণে, না খুব সামান্য না, যথেষ্ট হয়েছে। আর অন্যগুলোতে হবে, তবে ওই আন্তর্জাতিক প্রাইসের সমান কখনো আশা করবেন না, কারণ আন্তর্জাতিক প্রাইসের সমান আপনারা কোনোদিন দেনও নাই, কোনোদিনই দেন নাই, সবসময় ভর্তুকি খেয়েছেন। এখন ওই প্রতিষ্ঠানগুলো একটু ভর্তুকি পাচ্ছে। আমি একটু বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কাছে যেতে চাই, যিনি মানে রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন। মানুষজন আমাদেরকেই যে জানতে চায় যে $142 তেলের মূল্য থেকে $40 তেলের মূল্য আসছে, তেলের দাম কমছে না, এটি আপনি এই প্রশ্নের মোকাবেলা কেমনে বা কিভাবে করেন? প্রথমত আপনার মাধ্যমে প্রিয় দেশবাসীর প্রতি আমার নববর্ষের শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন, সকলের জন্য শুভেচ্ছা কামনা। আর এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং আমার ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয় শ্রদ্ধেয় মাননীয় অর্থমন্ত্রী উপস্থিত রয়েছেন। মূলত তিনি বাজেটের বিভিন্ন দিক বর্ণনা করবেন। তিনি একজন অর্থনীতিবিদ এবং অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন অর্থমন্ত্রী। তিনি অনেকবার, এইবার বোধহয় তিনি 8 বছরের মতো, মানে 8 বারের মতো বাজেট দেবেন। এবং আমি একজন রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিকভাবে বিষয়টিকে আমি এখানে আলোচনা করতে চাই। শ্রদ্ধেয় অর্থমন্ত্রী বলেছেন যে 16 কোটি দেশের মানুষ, 14 লক্ষ লোক ট্যাক্স দেয়। এটা একটা অস্বাভাবিক ঘটনা, এটা চিন্তাও করা যায় না। কিন্তু আন্তর্জাতিক বিশ্বে আজ বাংলাদেশ মর্যাদাশালী একটি দেশ। যারা একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো তলাবিহীন ঝুরি বাংলাদেশ স্বাধীনতার পরে, আজকে তারা বলে যে বিস্ময়কর উত্থান এই বাংলাদেশের সকল দিক থেকে। আমাদের জিডিপি ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের 7.05% হয়েছে আমাদের জিডিপি, অল টাইম হাই পরিসংখ্যান ব্যুরো তাই বলে। এবং আমাদের ইনফ্লেশন সবচেয়ে কম। আমাদের গ্রামীণ অর্থনীতি, যদি কৌশিক বসু, যিনি বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশে এসেছিলেন, তার যে মন্তব্য তিনি উল্লেখ করেছেন, গ্রাম ঘুরে তিনি দেখে বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আজকে আন্তর্জাতিক বিশ্বের জন্য অনুকরণীয়, ইটস এ মডেল। সেই বাংলাদেশের গ্রামে, আমি নিজে গ্রামের ছেলে, ছোটবেলায় গ্রামে থেকে লেখাপড়া করেছি, সেই গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। আমার নিজের চোখে দেখা, ইচ্ছা করলে আমার গ্রামের অনেক মানুষ এখন ট্যাক্স দিতে পারে। সুতরাং যে ট্যাক্সের সীমাটা বৃদ্ধি করা, যেহেতু আপনি এখানে রাজস্ব উল্লেখ করেছেন, আমাদের রাজস্ব আদায়ের পরিধি বৃদ্ধি করতে হবে। এবং মাননীয় অর্থমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে তিনি সবগুলো উল্লেখ করেছেন, বিশেষ করে আপনি যে জ্বালানি সম্পর্কে বলেছেন। ঠিকই, অতীতে আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, এটার একটা বিরাট একটা গ্যাপ ছিল। এই আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম কমার কারণে আমরা কিছুটা এখন স্বাভাবিক অবস্থা হয়তো আমরা আসতে পেরেছি। তবে ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে এবং অন্য যে জ্বালানি আছে আমাদের, সেটার দামও কমাবার জন্য চিন্তা ভাবনা চলছে। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে এটা আন্তর্জাতিক বিশ্বের সাথে সমান করে অত কমবে না, সম্ভব না। সবচেয়ে বড় কথা তিনি যিনি উল্লেখ করেছেন, অনেকগুলো তিনি উল্লেখ করেছেন, আমাদের টোবাকো সেক্টর সম্বন্ধে তিনি বলেছেন, আরও বলবেন। এখানে আমার সামনে এই রিহাবের নেতৃবৃন্দ বসা, হয়তো তারা প্রশ্ন করার সুযোগ পেলে তারা প্রশ্ন করবেন। এবং মাননীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে আমাদের নির্মাণ যে শিল্প, এটার অবস্থা খুবই খারাপ, এটা নেগেটিভ গ্রোথ। তার মানে হলো যে আমাদের যে যারা ডেভেলপার, বাড়িঘর যারা ফ্ল্যাট বানায়, হাজার হাজার ফ্ল্যাট অবিকৃত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে রাজস্ব আদায়ের এইটা একটা বড় জায়গা। সবচেয়ে বড় কথা হলো যে 279টা নাকি অর্গানাইজেশন এর সাথে জড়িত, রাইট। এবং এই শিল্পটা যদি
মানে এগিয়ে না যায় তাহলে আমাদের অর্থনীতি আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর একটা হলো এখানে ওই যে ক্যাপিটাল মার্কেটেরও নেতৃবৃন্দ আছে, আপনার এই বাজেট আলোচনায় দুইটা আমি লক্ষ্য করেছি, আরও অনেকেই আছেন, দুইজন তারা এটার দিকে একটু যত্নবান হতে হবে বলে আমি মনে করি। তবে আমি যেটা মনে করি যেখানে বিজিএমই এর প্রেসিডেন্ট আছেন, আমাদের এক্সপোর্ট গ্রোথ খুব ভালো। এখন এই পর্যন্ত গত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত 9% আমাদের গ্রোথ, এবং আমরা যে টার্গেট করেছি $33.5 বিলিয়ন, আমার ধারণা জন্মেছে এটা আমরা এবার অতিক্রম করব। আমরা টার্গেটের বেশি আমরা এবার রপ্তানি করতে পারবো। এবং আমাদের জিএসপি সুবিধা না পাওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের গ্রোথ 13%, এবং যেটা এবছর আমরা আশা করি গতবার 5.7 বিলিয়ন ছিল, এবার ইট উইল বি মোর দ্যান 6 বিলিয়ন। শেষ করে এই কথা বলে যে বাজেট আমাদের সামনের দিকে হবে, শ্রদ্ধেয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন 3,40,000 কোটি টাকার আমাদের বাজেট হবে। এবং দেখেন অনেকে অনেক কথা বলে, আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তখন 23,000 কোটি টাকা ছিল আমাদের ডেভেলপমেন্ট বাজেট, এবং সেটা গতবার ছিল 97,000 কোটি টাকা। আমরা সেটা হয়তো 91,000 কোটি টাকা আমরা করেছি। এইবার বোধহয় নির্ধারণ করা হয়েছে, আমি সেদিন মিটিংয়ে ছিলাম, যে একটা আমাদের মিটিং হয়েছিল মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে, সেখানে 112,000 কোটি টাকার আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। অর্থাৎ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাজেট। যারা মহিউদ্দিন 72 সনে আমাদের বাজেট ছিল 787 কোটি টাকা, 72 সনে বাজেট 787 কোটি টাকা, রিজার্ভ ছিল না। রপ্তানি 25টা পণ্য, 68টা দেশ, $348 মিলিয়ন। সেই বাংলাদেশে এখন আপনার কি অবস্থা আপনি চিন্তা করেন, বাজেট 3,40,000 কোটি টাকা, $28 বিলিয়ন রিজার্ভ, দিন দিন বাড়ছে, মোর দ্যান 28.2 বিলিয়ন আমাদের রিজার্ভ। এক্সপোর্ট এই বছর আশা করি 34 বিলিয়ন হবে, রিজার্ভ আর রেমিটেন্স 16 বিলিয়ন। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট এখানে মাননীয় একজন সম্মানিত অর্থনীতিবিদ রয়েছেন, তিনি বলবেন। সুতরাং বাংলাদেশ ভালোভাবে যাচ্ছে। কয়েকটা সেক্টরকে যদি আমরা সেক্টরের প্রতি আমরা যত্নবান হই, আমাদের রাজস্ব বাজেট আরো বৃদ্ধি পাবে বলেই আমি মনে করি। আমার মনে হয় যে আমরা মাননীয় বাণিজ্য মন্ত্রী যা বললেন সেই প্রেক্ষিত ধরেও আমি একটু ব্যবসায়ী নেতা কাজী আকরাম আপনার কাছে জানতে চাইবো যে তেলের দামটা কি কমলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটার একটা কোনো মাল্টিপল এফেক্ট হবে কিনা, যেটা রাজস্ব খাতে এটা ইয়ে করতে পারে? আপনাকে ধন্যবাদ। আজকে এখানে বসে প্রথমেই তো নববর্ষের শুভেচ্ছা জানাতে হয় সবাইকে, আপনার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে সবচেয়ে বড় কথা যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে আয়োজনটা করেছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাই, এবং আরও ধন্যবাদ জানাই দুইজন আমাদের জাতীয় নেতা এবং এখন বর্তমানে যে ফাইন্যান্স মিনিস্টার এবং কমার্স মিনিস্টারের মাঝে আছেন, এটাও একটা গৌরবোজ্জ্বল দিক এই জন্য যে এই দুজনকে আপনি উপস্থিত করতে পেরেছেন পাবলিকের সঙ্গে। তা আমি সে তেলের দামে আমরা যখন ইম্পোর্ট করি বিশেষ করে, তখন ইম্পোর্টেড আইটেমের দাম কমে যাচ্ছে। কমে যাওয়ার সময় আমরা বিদেশিকে জিজ্ঞেস করি যে এরা কমলো কেমনে, তো কমলো কেমনে বুঝেন না, যে তেলের দাম কমে গেছে, কেননা এনার্জি সব প্রোডাক্টের সাথে এনার্জি জড়িত। সুতরাং আমি সেইভাবে বলবো যদি সংক্ষেপে যে বাংলাদেশের এনার্জি এবং এই তেলের দাম যদি কমে যায় তাহলে সব ব্যবসায়ী কিন্তু দেশের জন্য কাজ করতে পারবেন, নিজের জন্য কাজ করতে পারবে, তারা লাভবান হতে পারবে, তারা প্রফিট বেশি করবে, আমাদের সমৃদ্ধি বাড়বে। সুতরাং এইটাই কিন্তু প্রথম কথা। তারপরেই হলো যে বাজেট, আপনি বাজেট বলছেন, রাজস্ব আর বাজেট হলো ওতপ্রোতভাবে জড়িত। কেননা বাজেট বলতে গেলে একটা বছরে একটা লিমিটেড টাইমের একটা আয় এবং ব্যয়ের হিসাব, এটা স্যার ভালো জানেন, এবং সেই আয়টা আবার ম্যানেজমেন্ট করতে হবে সেই আয়টার ভিতরে। সুতরাং সেই আয় গত 6টা বাজেট 7টা বাজেট যদি ব্যালেন্স বাজেট না হতো তাহলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী বললেন সব ক্ষেত্রগুলো কিভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পিছনে আপনি যদি বলেন যে অমুকের অবদান আছে, অমুকের অবদান আছে, সবারই অবদান আছে, কিন্তু আমি বলবো আজকে 3টা বাজেট দেওয়ার সময় আমি এফবিসিসি প্রেসিডেন্ট ছিলাম। সুতরাং আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কাজ করেছি। এই 3টা বাজেটই যদি ব্যালেন্স বাজেট না হতো এবং ভালো বাজেট না হতো তাহলে আজকে সারা বিশ্বে বাংলাদেশ এই অবস্থা আসতে পারতো না। আমার মনে হয় যে এই পর্যায়ে ডক্টর আহসান এইচ মনসুর আপনি কোনো মন্তব্য করবেন কিনা জ্বালানি তেলের দাম কমা বাড়ার ক্ষেত্রে? আমি অর্থনীতিবিদ হিসাবে জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে দেখুন,
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে বাংলাদেশের বেনিফিটটা হয়েছে টার্মস অফ ট্রেড গেইন যেটাকে আমরা বলি অ্যাবাউট $2.5 বিলিয়ন মতো। এখন ইস্যুটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, এই $2.5 বিলিয়ন কে পাবে? সরকার, আমরা বলি অ্যাবাউট $2.5 বিলিয়ন মতো। এখন ইস্যুটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, এই $2.5 বিলিয়ন কে পাবে? সরকার না জনগণ? এইখানে সরকারের যে ইনিশিয়াল পজিশন এখনকার মতো, মানে আনটিল রিসেন্টলি, সেটা হচ্ছে যে আপাতত সরকারের ভর্তুকির প্রয়োজন মেটানোর জন্য কিছু টাকার প্রয়োজন আছে, সেই জন্য কিছু ডেফার্ট করা হয়েছে এবং আগামীতে এটাকে আংশিকভাবে হলেও এটাকে জনগণের কাছে কিছুটা পাস অন করে দেওয়া হবে। কতখানি করা হবে সেটা এখনো নির্ণয় করা সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ পুরোপুরি জিনিসটা আমাদের এখনো গাণিতিকভাবে আমরা করতে পারবো না, ওনাদের কাছে আরেকটু তথ্যের প্রয়োজন হবে। তবে আমি মনে করি যে একদিকে সরকারের টাকা প্রয়োজন আছে, কারণ আমরা যখন দেখি যে সরকার এই টাকাটা না নিত তাহলে কিন্তু তাদেরকে ব্যাংক থেকে বরোইং করে বাজেটারি ঘাটতি মেটাতে হতো, কারণ রাজস্বের কিন্তু বড় রকমের শর্টফল এবছর আছে, কাজেই ওই দিকটা ভুলে গেলে চলবে না। 2 নম্বর যেটা আমি বলবো, পাস অন করার একটা পজিটিভ বেনিফিটও আছে, সেটা হচ্ছে যে একটা সেকেন্ডারি রিপল এফেক্ট ইকোনমিতে থাকে, সেটা থেকে কিন্তু আমরা একটু বঞ্চিত হচ্ছি। কাজে আমি বলবো যে আগামীতে আমাদের রাজস্ব পরিস্থিতির দিকে আমাদের যদি একটু ভালো নজর দিতে পারি, তাহলে সরকার এই খাত থেকে রাজস্ব পরিমাণটা কমিয়ে এটিকে আরো বেশি করে পাস অন করতে পারলে পরে অর্থনীতির জন্য কিন্তু সেটা সামগ্রিকভাবে ভালো হবে। এই টার্মস অফ ট্রেডটা জনগণের পকেটে যাবে, সেটা থেকে আমরা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট পাবো, সেটা কিন্তু আমরা পাচ্ছি না বর্তমান। ডক্টর আহসান ইসমাইল স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে বগুড়া থেকে আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, মাননীয় অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং জনাব কাজী আকরাম এবং ডক্টর আহসান ইসমাইল স্যারের উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চান। আমরা একটু বিলু ভাইকে পেতে পারবো কিনা? জনাব হাসিবুর রহমান বিলু, আপনার প্রশ্নটি করুন। জি খালেদ ভাই, আমার কাছে যে প্রশ্নটা আছেন, বগুড়া 6 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম মোমর, উনি একটি প্রশ্ন রেখেছেন এই আজকে, সেটা হলো যে এই সস্তা সিগারেটের উপরে সরকারের কর আরোপের বিষয়টি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি থাকার পরেও কিন্তু এই সস্তা সিগারেটের প্রতি মানুষের আগ্রহটা বেড়ে যাচ্ছে। উনি বলতে চাচ্ছেন যে আগামী যে বাজেট হতে যাচ্ছে সেই বাজেট অধিবেশনে এই সস্তা সিগারেটের উপরে কর আরোপের বিষয়টি নিয়ে সরকারের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কারণ এটি সাধারণ মানুষের স্বাস্থ্যের সাথে। আমার মনে হয় প্রশ্নটি পরিষ্কার, প্রতি বছর মানে দামি সিগারেটের দাম বাড়লেও সস্তা সিগারেট এক্সিস্ট করতেছে। আমি আজকে বাজার থেকে একটি তথ্য নিচ্ছিলাম যে আমরা এখনো 2 টাকা প্রতি শলাকা দরে সিগারেট পাই, বিড়ির দাম আরো কম আছে। উপরের দিকে সিগারেটের দাম যত বাড়ছে নিচের দিকে বাড়ছে না, ফলে তারা নতুন করে যারা সিগারেট খাবে তারা সিগারেট খাতে পারতেছে এবং সস্তা সিগারেট এক্সিস্ট করতেছে। এটা আমাদের রাজস্বের ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে? এটা খুব ভালো প্রশ্ন, যে সস্তা তামাক যেটা খারাপ, স্বাস্থ্যের জন্য যেটা সবচেয়ে খারাপ, সেটাই প্রসারিত হচ্ছে এবং যেগুলো একটু বেটার রিফাইন্ড সেগুলো কমে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা এত বছর ধরে এই যে সিগারেটের বিড়ির যে ট্যাক্সটা করি, সেটার একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে বিড়িতে আমরা মোটামুটি কিছু বাড়াই না, আর 2 নম্বরটা হচ্ছে যে উপরের স্ল্যাব হিসাবে কি করি, আমি কি করি, কর আদায় করি। এইবারে কোনো স্ল্যাব হিসাবে কর আদায় করছি না। স্ল্যাব হিসাবে কর আদায় হয় মাত্র 6টি দেশে, সারা পৃথিবীতে 6টি দেশে স্ল্যাব হিসাবে কর আদায় করা হয়। অন্যত্র সরাসরি টোব্যাকো ট্যাক্স, তামাকের উপর ট্যাক্স আদায় করা হয়। আমরা সেই পদ্ধতিতে এবার যাচ্ছি। আর বিড়ি এবার কোনো মতেই রেহাই পাবে না, কেননা বিড়ি এক হিসাবে দেশ থেকে বিদায় হয়ে গেছে। অত্যন্ত সামান্য বিড়ি দেশের লোক কনজিউম করে, এটাকে কোনো মতেই কোনো প্রশ্রয় দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই। সস্তা সিগারেটের ব্যাপারটাতেও ওইটা এখন আমি ওভারঅল ট্যাক্স অন সিগারেট, ইটস ওয়ান অফ দি লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড ইন বাংলাদেশ। আমি একটু আবার রাজনীতিবিদ তোফাল আহমেদের কাছে যেতে চাই। প্রত্যেকবারই সংসদে আমরা এরকম একটা আলোচনা শুনি যে নিচের সিগারেটগুলির দাম যাতে না বাড়ানো হয়, বিড়ির দাম যাতে না বাড়ানো, সেটা আলোচনা। এই ক্ষেত্রে আপনার মতামত কি? মানে আমরা মানুষের ভিউটা একটু জানতে চাইছিলাম যে আসলে স্মোকিং এটা তো খারাপ, এতে কোনো সন্দেহ নেই, এটা নিরুৎসাহিত হওয়াই উচিত। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, আমার মনে হয় যে পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশী থেকে শুরু করে সব দেশে কিভাবে এটা করা হয় সেটা তিনি নিজে উল্লেখ করেছেন। 6টা দেশে ইসলাম আছে, অন্য জায়গায় নাই। আর তাছাড়া আমরা এখন তো নতুন আরেকটা পদ্ধতিতে আমরা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি,
সেটা হলো আমাদের ভ্যাট সিস্টেম। তো সব কিছু মিলিয়ে আমি মাননীয় অর্থমন্ত্রী সেই সিদ্ধান্ত নেবেন তামাকের ব্যাপারে, আমার নিজেরও সেই সিদ্ধান্তই হবে, এটি হলো বাস্তব। আমি একটু জনাব কাজী আকরাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে এইটি একটি খুব আমি একটা কথা বলি। জি প্লিজ। তামাকের ব্যবসাটা যে আমরা যে ট্যাক্সটা আদায় করি সেটা মোটামুটি ভাবে একটি প্রতিষ্ঠান থেকে ব্যাপক আদায় হয়, বাংলাদেশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। ওকে, এজন্য তারা যথেষ্ট প্রভাব বিস্তার করে এজ এ লার্জ ট্যাক্স পেয়ার, তারা প্রভাব বিস্তার করে না। বাণিজ্য মন্ত্রণালয় এটার জন্য তাদের জন্য যে কিছু হইচই করছে মোটেই না। আমরা এর মধ্যে জড়িত যাকে জিনিসপত্রের দাম বাড়া কমার মধ্যে আমরা টোবাকের মধ্যে আমরা ক্লিয়ারিফাই করার জন্য ধন্যবাদ জনাব কাজী আকরাম। আমি তো হ্যালো স্যার, আমি বলতে চাই যে আমরা লিখি যে ধূমপান বিষ পান, তো এই ধূমপান বিষ পান এইটা থেকে কত টাকা পেলাম না পেলাম এই হিসাবটা এত বেশি আমরা করি কেন, যেখানে পাবলিক হেলথের জন্য একটা হ্যাজার্ড, এটা করি কেন? সুতরাং আমার সেটা কথা যে এইটাকে কোন রকমের মানে ওই দিকের যে রাজস্ব আসবে সেটার দিকে নজর না দিয়ে ওই আমাদের দেশের মানুষের, কেননা আজকে একটা দেখলাম যে তারা বলছে যে বাংলাদেশে সামাজিক বিবর্তনে এমন একটা কি জিনিস ঘটলো যে সেখানে 71 বছর বয়স হলো এখন লাইফ এক্সপেক্টেন্সি মানে জীবন ধারণের ক্ষমতা 71, সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের 4 এবং 5 ভাগ কম। সুতরাং আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এইভাবে আমরা বাড়ানোর জন্য চেষ্টা করি, স্বাস্থ্য খাতে কাজ করতে চাই, তাহলে এইটা 80-85 হবে। আমি বলি যদি এই সাইডটা তামাকের সাইডটা আমরা বাদ দিতে পারি, গভর্নমেন্টের বাজেটের একটা বিরাট অংশ এইখান থেকে আসে। যতই লেকচার গভর্নমেন্ট দিক, আমরাই যত লেকচার, কিন্তু আমরা এটা বাদ দিতে পারবো না। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি তুরস্কে গিয়েছিলাম, সাবর হোসেন চৌধুরী, আমরা একটা টিম, এই এন্টি টোবাকো, মানে তুরস্ক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আইন কানুন নিয়ম, হাইয়েস্ট ট্যাক্স ইন টোবাকো, কিন্তু কমাতে পারেনি। আমরা কনফারেন্স করি মানে নন স্মোকিংয়ের জন্য, রুমের থেকে বাইরে থেকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মহিলা পুরুষ সবাই সিগারেট খাচ্ছে। সুতরাং এটা একটা ভিন্ন, আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু আমার নিজের মনে হয় যে আমাদের এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, চিন্তা ভাবনা করে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি একটা কোম্পানির কথা বলেছেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, যে তাদের ইনফ্লুয়েন্স আছে। আমাদের দেশীয় কিছু কোম্পানি আছে, সেগুলো হলো ওই যে লোয়ার কোয়ালিটির যে কথাটা বলেছেন। সবাইটার মধ্যে সমন্বয় সাধন করে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত এবার নেওয়া হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। ডক্টর আসানিস মনসুর, এই সম্পর্কিত আপনি ব্যাপক কাজ করেছেন, আপনার কাজটা পুরোটা পড়তে আমার অনেক মানে সময় লেগেছে, পুরোটা পরে ভালো করে আপনার কাছে কি মনে হয়, উপদেশ নিচ্ছি আপনার কাছে কোনটা যৌক্তিক মনে হয়? সংক্ষেপে বলতে হবে বাংলাদেশ এই যুদ্ধে হেরে যাচ্ছে। কারণ আমরা একদিকে টোব্যাকোর প্রিভেলেন্স যেটা মানে কনসাম্পশন বেড়ে যাচ্ছে, আরেকদিকে রাজস্ব আমরা পাচ্ছি না, দুদিকেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন জিনিসটা হচ্ছে WHO এর বিভিন্ন দেশে স্টাডি করে একটা জিনিস তারা মোটামুটি স্বতঃসিদ্ধভাবে বলতে চাচ্ছে যে দাম বাড়ানো ছাড়া কনসাম্পশন কমানো যাবে না। এটা মোটামুটি একেবারে পৃথিবীর অন্যান্য দেশে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা উন্নত দেশগুলো যেখানে কনসাম্পশন কমেছে, সেখানে দাম বাড়াতে হয়েছে। এবং লোয়ার এন্ডের কোনো সিগারেট আসলে পাওয়া যায় না, এবং সিগারেটের মধ্যে লোয়ার এবং হায়ারের মধ্যে যে রেশিওটা সাধারণত 1 থেকে 2% মানে 1:2 হয়, 1 এবং 2 এই মানে দ্বিগুণের মতো হয়। আমাদের এখানে সেটা হচ্ছে, আমি বলবো আমাদের এখানে আজকের বাজার দরে আমি দেখতে পাচ্ছি যে 2 টাকা দামের সিগারেট আছে, 13 টাকা দামের সিগারেট আছে, প্রায় 6 গুণের উপরে। এটা রেশিওটা খুবই। তবে আমাদের যেহেতু পারচেজিং ক্যাপাসিটি বেড়ে গেছে, গ্রামের মানুষেরও পারচেজিং ক্যাপাসিটি বেড়ে গেছে, আমরা বাড়াতে তো হবেই, আমাদের ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু খাবার যার ইচ্ছা আছে মানে স্মোকিং করার, কিছুটা বাড়াইলেও সে কমবে। আমার ব্যক্তিগত ধারণা যে মানুষ কিনতেও পারবে, তবে আমাদের রেভিনিউ ভালো হবে, এটাই হলো বাস্তব। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের দর্শকরা নানা ধরনের প্রশ্ন করেছেন, আমি আসলে এক ধরনের গুছিয়ে আমি 2-3টা প্রশ্ন যদি আপনার অনুমতি নিয়ে, অর্থমন্ত্রী, হোয়াট ইজ দি জাস্টিফিকেশন অফ হাইয়েস্ট কর্পোরেট ট্যাক্স রেট দ্যাট ইজ 45% ফর টেলিকমিউনিকেশন সেক্টর? তারপরে প্রশ্ন করেছে যে বাংলাদেশের সুদের হার কমছে, বিদেশ থেকে অর্থায়ন কমিয়ে দেশ থেকে অর্থায়ন বাড়াতে পারবো কিনা, এতে সুদের হারের উপর ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা, যেটি আজকে আমাদের বিষয়ের সাথে ঠিক সম্পর্কিত না। তারপরে যে প্রশ্নটি করেছে উন্নয়নমূলক কার্যক্রম
বাইরের শহরগুলি ক্ষেত্রে উন্নত করবে কিনা, সেগুলি বিষয়ের বাইরে শেয়ার বাজারের জন্য ইতিবাচক কিছু থাকছে কিনা, রাজস্ব খাতের সবচেয়ে বড় সমস্যা কর ফাঁকি, এই সমস্যা বন্ধে সরকারের উদ্যোগ রয়েছে কিনা, প্রায় একই ধরনের প্রশ্ন আপনি যদি একটু অ্যাড্রেস করতেন। কর্পোরেট ট্যাক্সটা নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের এখানে টেলিকম সেক্টরে একদম টেলিকম সেক্টরের জামা কাপড় গায়ে দিয়ে লোকে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি। একটা প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন হলো হোয়াট ইওর মার্কেট ক্যান বেয়ার, কত দিতে পারে। তো আমরা দেখছি যে 45% ভালোই আদায় হয়, 45% খুবই লিমিটেড, একটি দুইটি আইটেম, কিন্তু বাকি আমাদের ট্যাক্স হার এমন খুব বড় না, 27%-এর মতো, 27 থেকে 35, বাজারে গেলে লিস্টেড হলে 27, এমনি থাকলে হয়তো 35। সুতরাং সেদিক দিয়ে ওই একটা দুইটা যে 45% আদায় করি, সেটা নিয়ে আমার খুব বেশি খুব চিন্তা ভাবনা নাই। অবশ্য আই ডোন্ট ওয়ান্ট ইট, অনেস্টলি স্পিকিং, হাই রেটেড ট্যাক্স চাই না। আমি চাই যে নাম্বার অফ ট্যাক্স পেয়ার শুড বি লার্জ অ্যান্ড দি হায়েস্ট ট্যাক্স রেট শুড বি লোয়ার। দ্যাটস দি প্রিন্সিপাল যেটা আমরা ফলো করছি এবং সেভাবেই আছে। যেমন ধরেন ব্যক্তি মালিকানা খাতে, ব্যক্তি খাতে 25% ইজ দি হায়েস্ট, 30% একটা সারচার্জ আছে, আদারওয়াইজ 25% ইজ দি হায়েস্ট, এবং লোয়েস্ট তো 1% আর 0% ইত্যাদি আছে। তো ইট ইজ এ গুড মার্জিন, গুড সর্ট অফ লেভেল। এবং আমার লক্ষ্য হলো যে মেবি 2-3 বছরের মধ্যে we should have the highest corporate tax rate somewhere about 35%, and the lowest corporate is right now 27%, which is a good one, সেটা থাকতে পারে। উপরের 35 বা তারও কমানো যেতে পারে। এই যে যারা বেশি ট্যাক্স দিচ্ছেন 45%, সেটির ক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমার একটা মন্তব্য আছে যে আসলে ট্যাক্স যত বেশি ধরবেন, আমার নিজের ধারণা, আই মে বি রং, কারণ আমি আগেই বলেছি আই এম নট অ্যান ইকোনমিস্ট, আর আমার সেই অভিজ্ঞতা নাই। যত ট্যাক্স বেশি ধরবেন তাতে যে ট্যাক্সের পরিধি বাড়বে এটা আমার মনে হয় না। একটা সহনীয় পর্যায়ে যদি থাকে, মানুষে বেশি ট্যাক্স দেবে, তাতে ট্যাক্স আদায়ের যে পরিমাণ সেটা বেশি হবে। এখন যেমন বিজিএমই এর প্রেসিডেন্ট এখানে বসা, তারা রোজ আমার কাছে আসে। বিজিএমই তাদের ট্যাক্স রেট ইজ ওয়ান অফ দি লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। না না, তাদের লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। তারা তো ট্যাক্স দেয় না, ও যে এভরিথিং ইজ আমরা নিজেরাই করেছি এটা, এভরিথিং ইজ কিন্তু তাদের যে বক্তব্যটা শ্রদ্ধেয় মোহিত ভাই, সেটা হলো যে 10% কর্পোরেট ট্যাক্স ছিল, অল অন সাডেন দ্যাট বিকেম 35%। এটা আমরা আলোচনা হয়েছে, এখানে আলোচনার বিষয় না, এটা আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন বলে তারাও মনে করে, আমরাও মনে করি। তবে আমার ধারণা যে মোহিত ভাই নিজেই বলেছেন যে পরিধি যদি বাড়ে, যেটা মানে যে অর্থনীতিবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ তিনিও বলেছেন, ট্যাক্সের পরিধি বাড়লে ট্যাক্স বেশি হবে, এবং সব কিছুতে একটা সহনীয় পর্যায়ে একটা খাতকে আমরা যদি বেশি ধরি, এবং আমি মনে করি যে সব কিছুর মধ্যে আমাদের এই যে রিহ্যাবকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং চিন্তা ভাবনা করে কি করে এই সেক্টরটাকে আমরা অগ্রগতির পথে নিয়ে যেতে পারি। রিহ্যাবের একটু রিহ্যাবিলিটেশন দরকার আসলে, এটা আমি নিজে ব্যক্তিগত ব্যাপারে। আমরা আমাদের রিহ্যাব সম্বন্ধে আমি 2015-16-তে 2014-15-তে যা ছিল রিহ্যাবের উপরে তাই আছে, কোনো কিছু পরিবর্তন করা হয় নাই। কিন্তু রিহ্যাবের সমস্যাটা হচ্ছে অন্যখানে। সেটা হচ্ছে রিহ্যাবে যারা ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের হিসাব তারা দিতে পারেন না, সেখানেই তাদের সমস্যা। এটার সঙ্গে আমার সঙ্গে তাদের কোনো রকমের ঝগড়া কিছু নাই। রিহ্যাবে যারা ইনভেস্ট করেছেন তাদের হিসাবটা তারা আয়কর বিভাগে দিতে পারেন না, এইটাই হলো সমস্যা। মহা মুসিবতের কথা এটা। যাই হোক, আমাদের একটি দর্শক প্রশ্ন আছে, সেই দর্শক প্রশ্নটি একটু আপনাকে করি। সেটি অবশ্য আবার তামাক সংক্রান্ত। সেটা হচ্ছে তামাকের অবৈধ বাণিজ্যের পরিমাণ উল্লেখ করে একজন একটি প্রশ্ন করেছেন। তিনি যে এটি প্রশ্ন করতে চাচ্ছেন সেটা হচ্ছে 68,40,00,000 টাকা। এর ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। যে কর ফাঁকি দিয়ে বাজারজাত করা বিড়ি সিগারেটের বিষয়ে মানে সেটি নানাভাবে আসছে, সে ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? হতে পারে, আই ডোন্ট নো, বাট অবশ্য ফিগারটা একটু বেশি। আমরা যেমন গত বছরের হিসাব দিই, আমরা আদায় করেছি 14,291 কোটি টাকা শুধু সিগারেট থেকে।
আচ্ছা 14,291 কোটি টাকা, 14,291 কোটি টাকা কোটি টাকা আদায় করেছি। And এটা হলো হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ইন দি কান্ট্রি। ওকে, এত কোনো খাত এতটা দেয় নাই। ওকে, আছে সেখানেও স্মাগলিং হয়, বিশেষ করে লোয়ার সেগমেন্টে স্মাগলিং হয়। ওকে, এবং এইবারে আমাদের যে চেষ্টাটা হবে যে যেহেতু সেগমেন্ট প্রাইস আর রাখছি না, একটা ওভারঅল ট্যাক্স রেটটা ইনক্রিজড হবে, তাতে মনে হয় তার সুযোগ হবে। যে যেহেতু সেগমেন্ট প্রাইস আর রাখছি না, একটা ওভারঅল ট্যাক্স রেটটা ইনক্রিজড হবে, তাতে মনে হয় তার সুযোগ কিছুটা কমতে পারে। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ, আপনাদের জন্য প্রশ্নটা আমি পরে ডক্টর হাসান ইসমাইল মনসুরের কাছে আসছি। সেটি হচ্ছে দেশি বিদেশি নতুন বিনিয়োগ নিয়ে চট্টগ্রাম আমাদের সাথে আছেন, তারপর আমি চট্টগ্রামের প্রশ্নটি পরে নিচ্ছি। আমি আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যে দেশি বিদেশি নতুন বিনিয়োগ নিয়ে আমাদের অর্থমন্ত্রী প্রায় হতাশার কথা বলেন, ব্যাংকের অলস টাকার পরিমাণে বাস্তবতার কথা অনেকটা বলে। এইটার কি কারণ বলে আপনি মনে করছেন যে আমাদের এত অলস টাকা পড়ে আছে, বিনিয়োগ হচ্ছে না? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যে শিল্পনীতি ঘোষণা করেছেন শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে, আমরা বাণিজ্য মন্ত্রণালয় তার সাথে জড়িত, মাননীয় অর্থমন্ত্রী জড়িত, এটা চমৎকার শিল্পনীতি আমাদের আছে। আমরা 100% ক্যাপিটাল অ্যালাউ করি। ক্যাপিটাল অ্যান্ড ডিভিডেন্ড মানে লাভ এবং বিনিয়োগ যখন বিনিয়োগকারী নিয়ে যেতে চায় তিনি নিয়ে যেতে পারেন, এবং ইট ইজ ফুললি প্রোটেক্টেড বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট ল। এবং আকর্ষণীয়, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সেদিন একটা মিটিংয়ে বলেছিলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে, সেখানে আলোচনা হয়েছে আমাদের মেইন সমস্যা যেটা বিনিয়োগের জন্য, যদি অবকাঠামো খাতে যদি আমাদের উন্নতি না হয়, ধরেন গ্যাসের ব্যাপারে আজকে ব্যাংক 12% থেকে 11 বা লিটল মোর দ্যান 10% রেট অফ ইন্টারেস্ট আছে। লেট ইট বি 5%, লেট ইট বি 3%। তারপর কি আমি বিনিয়োগ করব? যদি আমি দেখি যে আমি 400-500 কোটি টাকা ব্যয় করে একটা শিল্প করলাম, কিন্তু আমি গ্যাস পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, আমি তো করবো না। সেই জন্য এই ব্যাপারে আমরা আমাদের চিন্তাভাবনা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা রয়েছে। এবং আমরা এই যে আমাদের একটা টিম এখন জাপানে গেল, জাপানিজ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। চাইনিজ কোম্পানিগুলো রিলোকেট করতে চায় তাদের ইন্ডাস্ট্রি এখানে, যেমন তৈরি পোশাক। উই আর সেকেন্ড লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড। আওয়ার আরএমজি ইজ মানে খুবই সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক বিশ্বে। আমরা গেলে যে ভারতে যাই, আমি রাজস্থানে গিয়েছিলাম, রাজস্থানের চিফ মিনিস্টার সেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তিনি বলেছেন বাংলাদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসবে এখানে তৈরি পোশাক করার জন্য। আমাদের তৈরি পোশাক খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি মনে করি যে আমাদের এখানে এখন কমপ্লেক্স ইন্ডাস্ট্রি হচ্ছে। এই যে রানা প্লাজা ধসের পরে এখানে বিজিএমএ নেতৃবৃন্দ রয়েছেন, ব্যাপকভাবে গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে। এবং একটা ইন্ডাস্ট্রি করতে যে কেবল সেদিন ঈশ্বরদীতে একটা ইন্ডাস্ট্রি চালু হয়েছে গ্যাস পাওয়ার পরে, 2 বছর ধরে চালু হতে পারে নাই। সেই জন্য বাংলাদেশে বিনিয়োগ হবে, বাংলাদেশ একটা বিনিয়োগের জায়গা। আমরা এখানে আমরা বাউশিয়া 500 একর জমি অধিগ্রহণ করেছি, যেখানে চীনা কোম্পানি $2.3 বিলিয়ন তারা এখানে ইনভেস্ট করবে ফর সেটিং এ গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমার মনে হয় যে গ্যাসের সমস্যার কথা যেটি বলেছেন সেটি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা শুনবো। জনাব কাজী আকরাম, আপনি যদি কোনো কিছু একটু যুক্ত করেন, অলস টাকা পড়ে আছে, ব্যাংকের রেট কমানো হচ্ছে, তারপর আপনারা বিনিয়োগ করছেন না কেন? ধন্যবাদ। একই কথা আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী যা বললেন, যে যত কিছুই করেন ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা সিকিউরিটি না দিতে পারি, মানে গ্যাসের কথা, একটা ফরেনার্স আমাকে জিজ্ঞেস করছিলেন যে ওয়াই উইল কাম টু ইউর কান্ট্রি, তখন বললো যে তোমাদের দেশে তো আমাদের লেবার সস্তা, এটা স্বীকার করে। সবচেয়ে একটা জিনিস বড় করছে, কেননা আমরা যে ব্যাংকার, আমরা তখন ইনভেস্ট করি একটা প্রজেক্টে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, তখন দেখি যে ওই প্রজেক্টের ম্যানেজিং ডাইরেক্টরকে, চেয়ারম্যানকে, এটা কিন্তু আমরা দেখি। ওই সব হেড অফ দি ডিপার্টমেন্টের ইমেজ কিন্তু একটা বড় জিনিস। সেই দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে সব দেশে, জাপান বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সব দেশই এখন ইগার টু কাম টু বাংলাদেশ ইনভেস্ট। এবং আর একটা মেইন পয়েন্ট হলো তারা দেখতেছে এখন যে এখন বাংলাদেশের লিডারশিপে কে আছে, এটা একটা মস্ত বড় ব্যাপার। যেমন ব্যাংকাররা দেখে, ঠিক সেইভাবেই তারা আশা করছে যে লিডারশিপ যে কমিটমেন্টটা দিচ্ছে, যত দিনের মধ্যে আমরা
আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দিব। তাহলে আপনারাও কি জ্বালানিতে আটকে থাকছেন? হ্যাঁ, জ্বালানিতে আটকে থাকছেন, মানে গ্যাসের জন্যই? হ্যাঁ, অনেক অনেক আমার মনে হয় যে আমরা অর্থমন্ত্রীর কাছে শুনবো। মাননীয় অর্থমন্ত্রী, আমরা কি একটু চট্টগ্রামকে শুনবো? চট্টগ্রাম থেকে অনুপম শীল আছেন আমাদের সঙ্গে। অনুপম, আপনার প্রশ্নটা যদি একটু করতেন আমাদের, তারপরে অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা শুনবো। অনুপম। আসলে আমার কাছে দুইজন প্রশ্ন করেছেন, এর মধ্যে দুজনের আসলে দুটি বিষয় আলাদা প্রশ্ন। প্রথম প্রশ্ন একজন সাধারণ মানুষের, উনি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে গত বেশ লম্বা একটা সময় ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক কম, যেটি এখানে আমরা বাংলাদেশের মানুষরা বেশি দামে আসলে জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারের তুলনায় কিনতে হচ্ছে, এবং পাশাপাশি দেশীয় যে রিফাইনারিগুলো রয়েছে তারা বিদেশ থেকে খুব নিম্নমানের কনডেনসেট কিনে জ্বালানি তেলে সরবরাহ করছে। এক্ষেত্রে দুটি বিষয় ঘটছে বলে সেই সাধারণ মানুষটি বা সেই মানুষটি বলছেন যে প্রথমত হচ্ছে যেই কম দামে আমদানিকৃত জ্বালানি তেল বেশি দামে কিনতে হচ্ছে, এই টাকাটা কি জনগণের কাছে যাবে নাকি রাষ্ট্রের কাছে থাকবে? আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কনডেনসেট মানে আলাদা কনডেনসেট কিনে যে প্রতারিত হওয়ার বিষয়টি, এই বিষয়ে আসলে কোনো আমার মনে হয় যে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই এটি দেখবেন, কিন্তু তার আগে গ্যাসের ব্যাপারটি। জি, কোন কনডেনসেট আমরা ইম্পোর্ট করি না, কোনো কনডেনসেট আমরা ইম্পোর্ট করি না। আমাদের ইন্টারনাল প্রোডাকশন অফ কনডেনসেট যত আছে, দ্যাটস এনাফ ফর দ্য কান্ট্রি, বরং সেটার কিছু কনভার্ট করে আমরা রপ্তানি করি। আমরা শুধুমাত্র ক্রুড 14 লাখ টনের মতো ইম্পোর্ট করি, আর বাকি করি রিফাইন্ড অয়েল অফ ভেরিয়াস টাইপস। সেখানে অবশ্য ঠিক কথা এটা যে তারা যে বাজারের যে দাম এখন আমরা যে দামে বিক্রি করি, সেটা আন্তর্জাতিক মূল্যের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমাদের দামটা বেশি। আমি প্রথমেই বলেছি যে আমরা দাম কমিয়েছি কিছু, এই 10 দিনের মধ্যে বাকি কমানো হবে। কিন্তু আমরা ওই সময় মানে ওই 30 টাকা দাম যে হয়ে গেছে ইন্টারন্যাশনালি $30, সেটাতে যাচ্ছি না। আমরা কিছু কমাচ্ছি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ দি loss in world price demands. It is within 10 days you will get it. Already একটা announced হয়েছে, বাকিগুলো 10 দিনের মধ্যে announced হচ্ছে। এবং the price will be quite low, but not as low as the international price demands. Fair enough. আমরা ইন্টারন্যাশনাল প্রাইস আগে যখন বেশি ছিল তখন আমরা ইন্টারন্যাশনাল প্রাইস হিসাব করতাম $80, যখন $110 ছিল তখন $80 হিসাব করতাম, আবার ভর্তুকি দিতাম। যেটা হচ্ছে, যে টাকাটা গেইন হচ্ছে, এটা জনগণের সুবিধা হবে কিভাবে আমি বলি। আমাদের কয়েকটা কর্পোরেশন আছে যাদের আমরা পয়সা দিই, অনেক জায়গায় আমরা পয়সা দিতে পারিনি। এইগুলো প্রভিশন রেখেছিলাম এই বছরে দেব বলে কিছু, সেখানে আমাকে খুব কম দিতে হবে। যেমন পেট্রোলিয়াম কর্পোরেশনকে কিছুই দিতে হবে না, তারা বরং হয়তো আমাকে কিছু দেবে। সুতরাং জনসাধারণের সেখানে লাভ হবে, কারণ যেহেতু আমি ওই ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকা বেশি দিতে হবে না, তার ফলে আমার যে টাকাটা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যায়, মানুষের উন্নয়ন অথবা মানুষের সেবায় যায়, সেখানে বরাদ্দ বাড়বে। বাণিজ্য মন্ত্রী যে এই ফ্ল্যাগটি মানে খুবই রেইজ করলেন, একটা জিনিসটা সত্য, যখন আন্তর্জাতিক বিশ্বে অনেক দাম, তখন আমরা সবচেয়ে কম দামে, সবচেয়ে আমাদের এই উপমহাদেশে আমাদের তেলের দাম ছিল সবচেয়ে কম। এখন একটা বলে নেই, একমাত্র যারা গাড়ি চালান পেট্রোলিয়াম অকটেন, তারা মোরলেস ইন্টারন্যাশনাল প্রাইসে দিয়েছিল। তারা কজন আমাদের দেশে গাড়ি চালায়, কতজন সেটা দেখেন। কিন্তু বাণিজ্য মন্ত্রী মহোদয় যেই ফ্ল্যাগটি আসলে রেজ করলেন আপনার কাছে, যে আসলে গ্যাস যদি না থাকে, সেটি যদি 3%, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি সেটা যেতেই পারি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্যাস পাওয়া। আমরা গ্যাসের কানেকশন অনেকদিন দেই নাই, আমরা আমাদের গ্যাস স্টক প্রিজার্ভ করতে চেয়েছি এই জন্যে, কারণ আমাদের কমিটমেন্ট টু আওয়ার প্লান্টস যেগুলো শিল্পে রয়েছে, শিল্প খাতে যে গ্যাসটা ব্যবহার হয়, সেটাকে আমরা রাখতে চেয়েছি বেশ কিছু বছরের জন্য। এখন আমরা নতুনভাবে এটা অ্যাসেস করেছি যে দেখা যাচ্ছে যে আগামী 40 বছর পৃথিবীতে গ্যাসের কোনো অভাব হবে না, গ্যাসের বাজার চলতে থাকবে। এই জন্য আমরা স্থির করেছি যে আমরা ইন্টারন্যাশনালি উই শ্যাল ইম্পোর্ট গ্যাস অ্যান্ড প্রোভাইড গ্যাস টু এভরিবডি where the demand is genuine.
তার মানে বাসার কানেকশন কেউ পাবে না, ঠিক আছে, বাসার কানেকশন কমপ্লিটলি ব্যান। সেটা তো অনেক লং টার্ম একটা No, কথা। no, long term না। In 2 years time they will get it. Because এখন যেটার জন্য it is held up is you do not have a platform যেখানে we can receive the gas and then convert into whatever we want to do. We will bring LNG port will not be ready in 2 years. Therefore you can go ahead with gas projects, but you will get the supply at the end of the second year. আমি এখানে মাননীয় অর্থমন্ত্রীর সাথে যোগ করি। আমরা ইতিমধ্যেই মাননীয় অর্থমন্ত্রীর সভাপতি আমাদের যে পারচেজ কমিটি আছে, ইকোনমিক কমিটি আছে, সেই পারচেজ কমিটি থেকে আমরা অলরেডি অ্যাওয়ার্ড করেছি একটা কন্ট্রাক্ট ফর হ্যাভিং এ ফ্লোটিং এলএনজি টার্মিনাল, এবং এইটা আমরা আশা করি 2 বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে? হ্যাঁ, অলরেডি হয়েছে। এবং এটা ওই যে চট্টগ্রামের গভীর সমুদ্রে ওখানে যে ফ্লোটিং টার্মিনাল আমরা কাতার থেকে 2 বছর লাগবে, মহেশখালীতে আমরা কাতার থেকে আমরা এই লিকুইফাইড এলএনজি আমরা আনবো। 2 নম্বর হলো যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের প্রাইভেট সেক্টরের কেউ যদি এখানে ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করতে চায়, দে উইল অলসো বি গিভেন পারমিশন। সুতরাং আমরা গ্যাসের ব্যাপারে ইনস্পাইট অফ দ্যাট আপনার গ্যাসপ্রম রাশিয়ান একটা প্রখ্যাত কোম্পানি, they have decided to go for মানে কি বলে এক্সপ্লোরেশন in 108 place, 108টা, তার মধ্যে ইনক্লুডিং মাই কনস্টিটিউয়েন্সি ভোলা, যেখানে হিউজ গ্যাস পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমার যেহেতু আমাদের বলা নিষেধ, সেজন্য বলি সিসমিক সার্ভের মাধ্যমে এটা কি পরিমাণ আছে নিরূপণ করা হয়। তবে আমরা মনে করি যে গ্যাসের সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী 100 স্পেশাল ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে 30টাকে ইতিমধ্যে আমরা সিলেক্ট করেছি, তার মধ্যে সেদিন 10টাকে তিনি উদ্বোধন করেছেন। অনেক প্রাইভেট সেক্টরও স্পেশাল ইকোনমিক জোন করতে শুরু করেছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে বিনিয়োগের কথা, বিনিয়োগও হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হবে, প্রচুর কাজ হচ্ছে। যে বাজেট 3,40,000 কোটি টাকা, এবং একটা দেশে যেই আমরা দায়িত্ব নিলাম 2009 সালে 23,000 কোটি টাকা ছিল ডেভেলপমেন্ট বাজেট, সেইটা বেড়ে এখন হবে 112,000 কোটি টাকা। সেটা তো সহজ কথা না, রাইট। আমি একটু ডক্টর আহসান মনসুরের কাছে জানতে চাইবো যে এইটা এনাফ কিনা, মানে 2 বছরের মধ্যে আমরা যে পাচ্ছি এটা ব্যবসায়ীদের, নতুন উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের জন্য সেটা মানে খুব তারা করবেন কিনা, পারবেন কিনা, চাইবেন কিনা? না, এর মধ্যে একটা জিনিস ভুলে গেলে চলবে না, বিদ্যুতের সংযোগ কিন্তু বাড়ছে, বিদ্যুতের সঞ্চালনও বাড়ছে। যদি আরো সঞ্চালনের দিকে আমাদেরকে একটু বিনিয়োগ বেশি করতে হবে, কারণ এখন একটা ইমব্যালেন্স হয়ে গেছে। জেনারেশন ক্যাপাসিটি মাচ ওয়ে অ্যাবাভ সঞ্চালনের ক্যাপাসিটি। এখানে আমাদেরকে এটা করতে হবে, রিব্যালেন্সিংটা করতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে, আমি বিশেষভাবে উল্লেখ করবো, সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি সাপ্লাই, অর্থাৎ রিলায়েবিলিটিটা কত। আমি কি 1 ঘন্টা না আমি সারাদিন পাই? সারাদিন না পেলে কিন্তু কোনো প্রতিষ্ঠান চলবে না। কাজে আমাকে ওই দিকে নজর দিতে হবে। আমি জানি যে সরকারের উচ্চ বিলাসী লক্ষ্যমাত্রা আছে প্রত্যেক ঘরে ঘরে দেওয়া, কিন্তু এটাও আমি জানি আমার নিজের গ্রামের কালকের তথ্য হচ্ছে যে দিনে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। তো এই দুটোকে ব্যালেন্স করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি এখানে অর্থমন্ত্রীর কাছে এখানে একটু সম্পর্ক যুক্ত করতে চাই যে আপনি বলছেন যে তেলের দাম কমতে যাচ্ছে, কিছু কমা শুরু হয়েছে 10 দিনের মধ্যে, হয়তো আরো কিছু, এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে। অলরেডি ফার্নেসের মধ্যে বিদ্যুতের গ্রাহকরা এর কোনো সুবিধা পাবেন কিনা? বিদ্যুৎ যেটা হচ্ছে, আমরা 2018 সালে our production capacity will be around 18,000 megawatt. আমরা আমাদের এখন consumption is only a little more than 8,000 megawatt. 9,000 পর্যন্ত হয়। অবশ্যই 18,000 megawatt capacity doesn't mean that 18,000 megawatt can be distributed. ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটি হচ্ছে ট্রান্সমিশন লাইন স্ট্রেংথেনিং, ট্রান্সমিশন লাইন এক্সটেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইনস করা। এটা এখন জোর পাচ্ছে। আমরা এখন আর প্রোডাকশন জেনারেশনের মধ্যে যাচ্ছি না, জেনারেশন কন্ট্রাক্ট যা হয়েছে সেগুলোই চলছে। এখন আমরা জোরটা দিচ্ছি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। গ্রাহকের সংখ্যা বাড়াতে হবে, বিদ্যুৎ গ্রামে গ্রামে যাবে বলে আমরা বলেছি। আমাদের ক্যাপাসিটি will enable us to take Vidyut to all the villages of the country by 2018. But in 2018 যে বিদ্যুৎটা তারা পাবে, ওরা যে ওই সারাদিনের যে এসিওরেন্স সেটা পাবে না।
কেননা প্রথম দিকে যেগুলো যাবে ওই বর্তমানে যেসব গ্যাস ট্রান্সমিশন লাইন আছে যেগুলো দুর্বল, যেগুলো বন্ধ হয়, এই জন্য বন্ধ হয়ে যায়। ইট ইজ নট বিকজ অফ ক্যাপাসিটি দ্যাট দে ডু নট গেট, ইট ইজ বিকজ অফ ট্রান্সমিশন দ্যাট দে ডু নট গেট। on the other hand, মহিউদ্দিন, জি, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021, 2021 মাননীয় অর্থমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে প্রণয়ন করেছেন। এর লক্ষ্যটা হলো কি, লক্ষ্য হলো যে 50th অ্যানিভার্সারি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স উইল বি ইন 2021, 2021 সালের আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। এইটাকে লক্ষ্য রেখে আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হওয়া, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, আমাদের ভোলার মতো একটা জায়গা অলরেডি 225 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে। আচ্ছা, এবং আরেকটি সাইন হয়েছে সাপুরজি পালনজি ইন্ডিয়ান একটা বড় কোম্পানি, তারা আরেকটা 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে ট্রান্সমিশন লাইনের সাথে যেটা সাপুরজি পালনজি ইন্ডিয়ান একটা বড় কোম্পানি, তারা আরেকটা 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে ট্রান্সমিশন লাইনের সাথে যেটা সদ্য মুহিত ভাই বলেছেন, এইগুলিকে আমাদের আপ টু ডেট করতে হবে। আমি একটি রাজনৈতিক প্রশ্ন এই ক্ষেত্রে আপনাকে করতে হবে। তার আগে আমি আমাদের দর্শকরা যে প্রশ্ন করছেন, অনেকগুলি প্রশ্ন জনাব কাজী আকরাম আপনাকে উত্তর দিতে হবে ব্যবসায়ী নেতা হিসেবে। ওনারা বলছেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর ফাঁকি বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতার যে অভাব, তার জন্য আপনারা ব্যবসায়ীরা অনেকাংশে দায়ী। এই দায় আপনি কিভাবে? এই কথা বলতে গেলে বলতে হয় যে কর দেয় যে ফাঁকিও সে দেয়, দেয় না সে তো ফাঁকিও দিতে পারে। তার অর্থ উনি বলছেন, তোফায়েল ভাই বলছেন উনি রাজনৈতিক কর্মী, আমি 45 বছর ব্যবসায়ী কর্মী, 45 বছর ইন্ডাস্ট্রি করি। সুতরাং আমাদের দিকটাও দেখতে হবে। শুধু আমরা ফাঁকি দিলাম সেইটাই, যে 500 টাকা দেয় সে চেষ্টা করবে যদি 490 টাকা দেয়া যায়, এটা খুবই স্বাভাবিক। আর যে দেয় না সে তো দেয়ও না, সে ফাঁকিও দেয় না। আমি অত্যন্ত শক্তভাবে বলছি যে এই 14 লাখ ট্যাক্স পেয়ার দিয়ে আমাদের দেশ চলবে না। উই হ্যাভ টু ইনক্রিজ ইট, 20 লাখ 30 লাখে নিয়ে যাওয়া উচিত। তবে আরেকটা কথা, স্বচ্ছতা আনার ক্ষেত্রে আপনি আরেকটা কথা বলি মিস্টার মহিউদ্দিন, এখানে অনেক দর্শক রয়েছেন, সবাই খুব জ্ঞানী এবং সমাজের উচ্চ তরুণ তো আছেই, আবার উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এখানে আছে। একটা কথা আপনাকে আমি বলি, যেটা মাননীয় অর্থমন্ত্রী ট্যাক্স সম্বন্ধে যেটা বলেছেন, আমাদের ব্যবসায়ী নিয়ে আপনারা আলাপ করেছেন। আমাদের যে অর্থনীতি আজকে এই অবস্থায় এসেছে, এই যে $34 বিলিয়ন রপ্তানি হবে, এটা আমি করেছি, মাননীয় অর্থমন্ত্রী করেছেন, কে করেছে? ব্যবসায়ীরা। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে তাদের আমরা হলাম ফ্যাসিলিটেটর, উই আর নট বিজনেসম্যান, আমরা তাদেরকে সাহায্য করি। সুতরাং সবকিছু মিলিয়ে সেই ব্যবসায়ীরা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, তারা যাতে গ্যাস বিদ্যুৎ পায়, তাদের যাতে অবকাঠামো হয়, আবার যাতে তারা সহনীয় পর্যায়ে পুরো ট্যাক্সটা দিতে পারে, যাতে ফাঁকি না হয়, সেই জিনিসটার দিকে খেয়াল রেখে সমন্বয় করলে আমার মনে হয় যে আমাদের সরকারেরও ভালো হবে। কারণ আমরা যে মাননীয় অর্থমন্ত্রী এত বড় বাজেট দিচ্ছি, এই বাজেট দিচ্ছে দেশের জনগণের জন্য। এখন অনেক সময় শ্রদ্ধেয় অর্থনীতিবিদরা বলেন যে অ্যাম্বিশিয়াস, মানে স্বপ্নের, এরা স্বপ্ন। আরে স্বপ্ন দেখে বলেই তো জাতির পিতার স্বপ্ন দেখেছিলেন যে একদিন আমার বাঙালিরা বাংলার ভাগ্য নিয়ন্ত্র হবে, সেই স্বপ্ন তিনি পূরণ করেছেন। সুতরাং লক্ষ্যটা আপনি বড় করবেন এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য আপনি চেষ্টা করবেন। দ্যাট হোয়াট দি প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ডুইং আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বরিশাল বিভাগ থেকে বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের একটু প্রশ্ন করার জন্য। জনাব মুরাদ আহমেদ, আপনি প্রশ্নটি করেন, আমাদের প্যানেল শুনছে আপনাকে। ধন্যবাদ। এখানে যে বিষয়টি হলো যে আমাকে দর্শকরা যে প্রশ্নটি দিয়েছেন বরিশাল পক্ষ থেকে, সেটি হচ্ছে সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং সে প্রক্রিয়া বাস্তবায়নে এগিয়ে চলেছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় থেকে ইন্টারনেটের উপর যে বাড়তি চাপ দেওয়া আছে, 15% ভ্যাট দেওয়া হয়েছে এবং তার উপর 1% আরও সারচার্জ যুক্ত করে দেওয়া হয়েছে। এটা সাংঘর্ষিক কিনা? ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই প্রক্রিয়াটিকে শিথিল করা হবে কিনা, এই প্রশ্নটি জানতে চেয়েছেন। জনাব মুরাদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু এর সাথে যুক্ত করতে চাই যে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমছে, এই বিনিয়োগ কমার ফলে
3G নেটওয়ার্ক সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা মনে করছে। আপনি যদি ওই ইন্টারনেট সার্চের সাথেও এটি একটু বিনিয়োগ কমছে করে দেন। সরাসরি বিনিয়োগ কমছে এরকম খবরই তারা বলছে জিএসএ। বাংলাদেশ টেলিযোগাযোগ খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2009 সালে যত এফডি এসেছে তার 60% টেলিযোগাযোগ খাতে এলো, 2014 সালে তা কমে 18% আসছে। একটা জিনিস বিনিয়োগ কমে নাই, বিনিয়োগের গ্রোথটা সেরকম হয় নাই। না, যে বিনিয়োগ হচ্ছে বা হচ্ছে, আগে বিনিয়োগের গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ ওয়াজ হায়ার, এখন সেটা কম হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ ধরেন গ্রামীণ ব্যাংক সে যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছে, গ্রামীণ ফোন যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছে, সুতরাং এক্সপানশনে যে ইনভেস্টমেন্টটা করছে ইট ইজ গোয়িং ফ্রম ইটস ওন প্রফিটস। ওকে, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। আপনার যে কোনো একটা খাতে যখন এক্সট্রিম পয়সা চলে যায়, আমাদের এখানে এখন এই যে প্রাইভেট টেলিকমিউনিকেশনে অনেকগুলো সেক্টর আছে, তারা তো অলরেডি ইনভেস্ট করছে। এখন আপনি নতুন 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 আপনার ক্যাপাসিটি কত সেটা তো আপনাকে দেখতে হবে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে কমার মানেই নয় যে বিনিয়োগ কমে গেছে, এটা তা না। আপনি সবসময় একই রকম গ্রোথ হবে একটা বিনিয়োগের আশা করতে পারেন। আমাদের বরিশাল থেকে যে প্রশ্নটি আসছে, বরিশাল থেকে যে প্রশ্ন আসছে সেটি যদি একটু বলতেন। সেটি হচ্ছে ইন্টারনেটের দাম 15% সার্চার্জের জায়গায় আরো 1% বাড়ানো হচ্ছে এবং তাদের এন্ডে সেটি বেশি দিতে হচ্ছে। আমি নিজে ইন্টারনেট ব্যবহার করি, আমি তো যা ট্যাক্স হয়েছে আমার মনে হয় না এটা একটা কারো উপর একটা বার্ডেন বলে কেউ বিবেচনা করে। ইন্টারনেট থেকে যে বেনিফিট পায়, যে ব্যবহার করে সে যে বেনিফিট পায়, সেই তুলনায় এটাকে কোনো মতেই বার্ডেন বলা যায় না। অনেকে আছেন ইন্টারনেট রেখেছেন, ব্যবহার করেন না, তাদের কাছে এটা ব্যবহার করলে সেটা ডক্টর আহসান ইসমত কি বলতেছেন? কাজী আকরাম কথা বলতে চাই শুধু, এখানে এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের যে 14 লক্ষ যে আমরা ট্যাক্স পেয়ার, এইটা আপনাদের খাতায় নাম ঢুকে গেছে। আপনারা সবসময় ওই 14 লাখেরই নক করেন এবং তাদের উপরে যত দূর সম্ভব যে এরাই দেবে, এদের কাছ থেকে আদায় করতে হবে, এইটা না করে আপনারা 14 লাখের যদি এরপরে আপনি 2 লাখ এই বছরে বাড়াতে পারেন, আমি মনে করি এনবিআর এর চেয়ারম্যান সাহেব এই সবচাইতে মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য। একটা কথা বলি যে বাংলাদেশে শুধু 2টা ঈদ না, এবছরে দেখলাম যে এই নববর্ষ এমন একটা ঈদের সৃষ্টি করেছে গ্রামগঞ্জে, যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। এইখানে আপনি যান, এইখান থেকে ট্যাক্স তোলেন, দেখবেন অনেক ট্যাক্স এসে যাবে, কিন্তু তাদের কোনো খবর নাই। এই যে আমরা এলটিইউ বলে আগে, আর যারা এই ট্যাক্স দিয়ে আসছি, আমি বললে অত্যুক্তি নেই, আমি ঠিক 72 থেকে চাকরি করতাম, সেখান থেকে যে ট্যাক্স দেওয়া শুরু করছি, সেই চাকরির ট্যাক্স থেকে ব্যবসায়ী ট্যাক্সে ঢুকছি। তার অর্থ লংগেস্ট টাইম অ্যাওয়ার্ডও পেয়েছে। না, ব্যক্তিগত বললাম কেন, যে যারা দিতেছে তারাই দিতেছে, যারা দেয় না তারা দেয় না। আপনারা তাদের জন্য একটু ব্যবস্থা করেন। এই 14 লাখের জায়গায় 20 লাখ যেদিন হবে, সেই দিন অর্থমন্ত্রী সাহেব আর কোনো কথাই বলতে পারবে না, বলবে ট্যাক্স পাচ্ছি। আমার মনে হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান এখানে আছেন, তিনি নিশ্চয়ই আপনার ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবেন। ডক্টর আহসান ইসমত মনসুর, আমরা যদি আপনার কাছে একটু শুনতে পারেন। আমি একটু টেলিকমের ব্যাপারে একটু বলবো। টেলিকমের দুটো গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে। একটা গ্লোবাল এক্সপিরিয়েন্স হচ্ছে ইউরোপিয়ান ডয়চে টেলিকম বা ব্রিটিশ টেলিকম, আরেকটা ফ্রেঞ্চ টেলিকম, এবং আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড আমাদের এদিকের কোরিয়া বিশেষ করে। এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে যে এই স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড কোরিয়া দিস হাইয়েস্ট পেনিট্রেশন, মোস্ট সফিস্টিকেটেড এই আইটি এবং এই রেভলিউশনে, এবং তাদের যদি অ্যানালাইসিস করা হয় তাদের ট্যাক্স রেট কিন্তু কম, তাদের এটাও কম, ওই যেটাকে বলা হয় যে ওই অকশন প্রাইসটাও খুব কম। এবং ব্রিটিশ এবং জার্মান যারা বেশি এফেক্টেড হয়েছে, দে ট্রাই টু আর্ন দ্য ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম অকশনিং মেকানিজম অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ট্যাক্সেস, যার ফলে ব্রিট টেলিকম এবং এই ডয়চে টেলিকম এদের ক্যাপাসিটি টু ইনভেস্ট অনেক কমে গেছে। কাজে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেন আমরা সোনার ডিম বেশি নিতে যেয়ে হাঁসটাকে মেরে না ফেলে। আমি হাঁস মেরে ফেলার ইয়েতে বলছি যে আমাদের একটা বিরতি নিতে হবে। আমাদের এখানে কি কোনো ব্যবস্থা আছে যে আমরা জনাব নজিবুর রহমানকে একটু শুনতে পারবো, এরকম কোনো ব্যবস্থা কি? আচ্ছা, তাহলে আমরা বিরতির পরে যদি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এখানে আছেন, যে আহ্বানটি জনাব কাজী আকরাম জানিয়েছেন সেটি ব্যাপারে তিনি যদি কোনো মন্তব্য করেন। জি, আমি আপনাকে বলি, জি, যেহেতু বিষয়টা আমরা রাজস্বের উপরে, জি, রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে আপনাদের এখানে প্যানেলে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। আমার মনে হয় সেটি অবশ্যই মানে আমরা হতো, আমরা যেহেতু আমাদের অর্থ মন্ত্রণালয়ের মুরব্বী
অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন সেহেতু, এবং উনি তো আমাদের হয়তো বলবেনই। আমরা একটা বিরতিতে চলে যাব। বিরতিতে যখন আমরা ফিরবো তখন আমরা বিরতিতে যখন ফিরবো তখন যে প্রশ্নটি নিয়ে ফিরবো সেটির ব্যাপারে আবার একটু মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে আসি, যে সেটিও রাজস্ব আদায় সম্পর্কিত, যে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ রাখার দাবি করেন একাধিক খাতের ব্যবসায়ীরা, তবে সুযোগ নেয়ার প্রবণতা কম। এর কারণ কি বলে আপনি মনে করেন? যে তারা মনে করেন যে খাতটি রাখতে হবে কিন্তু তারপর আবার তারা একটা সুযোগটাও নেন না। তাদের দুর্বলতা রয়েছে, যেহেতু এটা অপ্রদর্শিত আয়, মোটামুটি ভাবে সেটা অবৈধ আয় হয়ে যায়। ওই অবৈধ আয় কোনো এক সময় ধরা পড়তে পারে, সেই ভয়ে তারা দেন না। এই জন্য অপ্রদর্শিত আয়ের যে সুযোগ আমরা দেই এটা ইউজলেস, এটাতে কোনো লাভটাভ হয় না, এটা বন্ধ হয়ে গেছে, এটা আর করা। আমি তো উপদেশ দেবো আমার যারা ভবিষ্যতে আসবেন, কোনোদিন এই সুযোগ দেওয়ার কোনো কারণ নেই, এতে কোনো লাভ হয়। অ্যাকচুয়ালি তো এই সুযোগটা আগে ছিল, এই সুযোগটার উপরে ভিত্তি করে কিন্তু রিহ্যাব এগিয়ে গিয়েছিল, ডেভেলপমেন্ট বিজনেসটা এই সুযোগটার জন্য এগিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে গত 2 বছর ধরে এটার এমন একটা পদ্ধতি করা হয়েছে, তিনি সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি দিয়েছেন মানে একটা কেউ যদি একটা ফ্ল্যাট কিনে স্কোয়ার ফিট হিসাবে একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু যে কথাটা তিনি বললেন যে এইটার জন্য আরেকটা যে জায়গা আছে আমাদের, সেই জায়গা আমরা এটার জন্য ইচ্ছা করলে যে আপনি এটা কিভাবে কিনলেন, কোথায় টাকা পেলেন, এই প্রশ্ন করতে পারে। সেই জন্য যে বিনিয়োগকারী সে কিনে না। এবং আমার মনে হয় আপনার পরে এখানে যারা রিহাবের আছেন তারা তো যাচ্ছেন না, তার কারণটা হলো দুদকের এক্সিস্টেন্স। আমরা একটু বিরতি নিতে টেলিভিশনের আইনের দিকে একটু যাই। আমরা একটা বিরতি নিচ্ছি। রাজস্ব বাজার অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব কাজী আকরাম এবং ডক্টর আহসান মনসুর এবং আপনাদের সবাইকে নিয়ে ফিরবো। বিরতির পরে আমরা সংবাদ শিরোনামটি শুধু শুনে আসবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। রাজস্ব বাজার অনুষ্ঠানে ফিরছি আমরা। রাজস্ব ও বাজেট মিডিয়া পার্টনার ফিনান্সিয়াল এক্সপ্রেস ও কালের বাজেট অনুষ্ঠানে ফিরে এলাম। বিরতির আগে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে অপ্রদর্শিত আয়, মানে যেগুলিকে আমরা কালো টাকা বলি ভালোবাসায়, সেরকম কোনো জানতে চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে বিরতির পরে এনবিআর এর চেয়ারম্যান আমি জনাব নজিবুর রহমান আমাদের সাথে একটু কথা বলবেন। জনাব কাজী আকরাম যে প্রশ্নটি করেছিলেন যে 14 লাখের থেকে আসলে যারা করদাতা তাদেরকে একটু বাড়ানো যায় কিনা, কেউ কি জনাব নজিবুর রহমানকে একটু মাইকটা দিবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমি দেখছি যে বাংলাদেশে রাজস্ব প্রসারে কিন্তু এটা ইতিবাচক উন্নতি হচ্ছে। স্বাধীনতার পরপরই কিন্তু আমরা 72-73 সনে আদায় করেছিলাম মাত্র 166 কোটি টাকা, এবং 2000 থেকে 2001-এ যে আদায় ছিল প্রায় 18-19 হাজার কোটি টাকা, 2010-এ এসে সে আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় 80,000 কোটি টাকা। এবং গত বছর আপনারা সবাই জানেন আমরা 1,35,028 কোটি টাকার বিপরীতে প্রায় 1,37,000 কোটি টাকা আদায় করেছিলাম। এবং এবছরে আমাদের একটা বড় লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রার জন্য আমরা কাজ করছি। ব্যবসায়ীদের সাথে কিন্তু আমাদের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বা পার্টনারশিপ স্থাপিত হয়েছে। আমরা দেখছি যে কোঅর্ডিনেট দ্রুত বিস্তৃত হচ্ছে। আমরা আগে যেখানে শুধু বিভাগীয় শহর, জেলা শহরে আমরা সীমাবদ্ধ ছিলাম, এখন আমরা উপজেলা পর্যায়ে যাচ্ছি। এমনকি আমরা এই নির্বাচনের পরে আমরা ইউনিয়ন পর্যায়েও আমরা চিন্তা করছি যে সেখানেও আমাদের আয় কোঅর্ডিনেটে আসার মতো বহু সচ্ছল লোক আছেন। তো সুতরাং আমরা অতীতের যে সীমাবদ্ধতা ছিল সেটা কাটিয়ে উঠছি, আমরা কোঅর্ডিনেট বিস্তৃত করছি এবং সরকার যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা এবং পরিধি বৃদ্ধি করেছেন, 2009-এ জাতীয় রাজস্ব বোর্ডের যে ক্ষমতা ছিল 2013-তে এসে প্রায় দ্বিগুণ হয়েছে, প্রায় 20,000 জনবল নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা মনে করি যে আয়কর, ভ্যাট এবং শুল্ক 3টা ক্ষেত্রেই আমরা রাজস্বের প্রসারতা ঘটাতে পারবো। সেখানে ব্যক্তি করদাতার সংখ্যা বাড়বে কিনা জানাব নজিবুর রহমান? ব্যক্তি করদাতা বাড়ানোটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। 2 লাখ পর্যন্ত বাড়তে পারবে। মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন আমরা চেষ্টা করছি এবং এই বিষয়ে আমাদেরকে
স্থানীয় পর্যায়ে প্রশাসন, নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে মাননীয় সংসদ সদস্যরা আমাদেরকে বিশেষ সহায়তা দিচ্ছেন। সকল চেম্বারগুলোর সাথে আমরা একত্রে কাজ করছি। জনাব নজিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে আসার আগে মাননীয় অর্থমন্ত্রী যে ব্যাপারে সবচেয়ে বেশি কনসার্ন জানাচ্ছেন যে রিহ্যাব এবং যেটি মানে নির্মাণ ক্ষেত্রে, আমি রিহ্যাবের প্রেসিডেন্ট জনাব আলমগীর শামসুল আলামিন, আপনাকে একটু আহ্বান জানাবো যে আপনারা কেন আসলে এই সংকটে আছেন, একটু যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন, সেক্ষেত্রে সরকারের কোনো পলিসি এর ক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, বাণিজ্য মন্ত্রী মহোদয়কে। তারা আমাদের এই রিহ্যাবের প্রতি তাদের দৃষ্টি আছে। আজকে মাননীয় অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো মাত্র 14 লক্ষ আমাদের ট্যাক্স পেয়ার। এই 15 থেকে প্রায় 16 কোটি মানুষের ভিতরে মাত্র 14 লক্ষ ট্যাক্স পেয়ার। তার মানে এটা এই বাকি লোকরা কি তাদের কি কোনো ইনকাম নাই? অবশ্যই তাদের ইনকাম আছে। তার মানে এই ক্ষেত্রে অবশ্যই অপ্রদর্শিত আয় এই দেশে আছে। আমাদের যে ইকোনমি তার প্রায় 40% টাকা অপ্রদর্শিত আছে। সেই টাকাটাকে কিভাবে আমাদের ইকোনমিতে ব্যবহার করা যায় সেই ব্যাপারেই কিন্তু আমরা বারবার বলে আসছি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটু অনুরোধ করবো এই ব্যাপারে আপনার মতামত দিতে, কারণ আমার কাছে আপনার যে কথাটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে ইনভেস্টমেন্ট করা হয় যেখানে সেখানে। জি জি একটু শেষ করি। আপনারা 2013 সালে একটি পরিসংখ্যানে বলা হয়েছে 67,000 crore এদেশ থেকে বিদেশে চলে গেছে। এবং আমরা কি চাই? আমরা এই টাকাগুলো আমরা আমাদের দেশে রাখতে চাই, দেশের ইকোনমিকে স্ট্রেংথেন করতে চাই। তাই আমি বারবার ওনাদের কাছে অনুরোধ করেছি। এবং সত্যি কথা বলতে কি, ওনারা কিন্তু গত 2 বছরেই অপ্রদর্শিত আয়কে আমাদের এই সেক্টরে ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি একটি বিশেষ সংস্থার প্রশ্নের কারণে আমরা এই টাকাটা আমাদের সেক্টরে ব্যবহার করতে পারছি না। আমার কথা হচ্ছিল, যদি আপনারা আমাদেরকে এই সেক্টরে ব্যবহার করার সুযোগ দেন, তাহলে এমনভাবে দেন যাতে মানুষ আস্থার সাথে এই সেক্টরে টাকাটা ব্যবহার করতে পারে। আমার মনে হয় বিশেষ সংস্থার ব্যাপারে আজকে বিদেশে চলে যাচ্ছে টাকাটা, মালয়েশিয়া ইজ গেটিং স্ট্রেংথেনিং। আমার মনে হয় পয়েন্ট পুরোপুরি ক্লিয়ার। আমি একটু বিজিএমই প্রেসিডেন্টের কাছে একটু যেতে চেয়েছিলাম, যে বিজিএমই আসলে আমরা অনেক বড় লক্ষ্যমাত্রা নিয়েছি, অনেক ভালো করছি। জনাব সিদ্দিকুর রহমান, আপনি যদি সংক্ষেপে আপনার পলিসি ক্ষেত্রে আপনার কোনো মতামত। ধন্যবাদ। এখানে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় আছেন এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট এফবিসিসিআই এবং হাসান এস মনসুর অর্থনীতিবিদ। ধন্যবাদ সবাইকে। বিজিএমইএ ট্যাক্স আমরা দেই না, ডাইরেক্ট ট্যাক্স 0.60 অন এফওবি দেই। একটা হলো এইভাবে আমরা ট্যাক্সটা দেই। আর ইনডাইরেক্ট ওয়েতে আপনি যদি হিসাব করেন যে আমাদের যদি এবছর 27 বিলিয়ন যদি এক্সপোর্ট হয়, তাহলে ব্যাংক বা অন্যান্য খাত থেকে যে ট্যাক্সগুলো পায় সেখানে আমাদের অবদান কতটুকু। আর একটা দেশ যদি মধ্যমা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021, সেখানে মধ্যময়ের দেশে যদি যেতে হয়, তাহলে সবচেয়ে বড় হলো এমপ্লয়মেন্ট, এবং এমপ্লয়মেন্ট আমাদের সবচেয়ে বেশি করে দেখতে হবে। সেইটা কিন্তু একটা খাত, যেটা আরএমজি খাত, যেখানে এমপ্লয়মেন্ট আমাদের 44 লক্ষ শ্রমিক ভাই বোন এই মুহূর্তে কর্মরত আছেন। এবং আমরা যদি 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে যাইতে চাই এবং আমাদের যে $50 বিলিয়ন আমার মনে হয় জনাব সিদ্দিকুর রহমানের পয়েন্ট পরিষ্কার। আমরা এখানে কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্টের সুযোগ দিতে হবে। সেখানে কর্পোরেট ট্যাক্স আমাদের কাছ থেকে বাড়িয়ে নিয়ে কোনো উপকার এই দেশের হবে বলে আমি মনে করি। ক্যাপিটাল মার্কেটে রাকিবুর রহমান সাহেবকে আমি একটু দেখতে পাচ্ছি। রাকিবুর রহমান সাহেব যদি একটু বলেন যে ক্যাপিটাল মার্কেটে মাননীয় অর্থমন্ত্রীর কাছে কিছু। প্রথমে আমি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আমাদের এই ক্যাপিটাল মার্কেটকে, বিয়ারিশ ক্যাপিটাল মার্কেটটাকে আপনার স্ট্রেংথেন করার জন্য অনেকগুলি পলিসি উনি নিয়েছেন, অনেকগুলি উদ্যোগে উনি নিয়েছেন। সেখানে আমি আজকে মাননীয় অর্থমন্ত্রী আছেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী আছেন, আমি বিনীত অনুরোধ করব যে এখানে এনবিআর এর চেয়ারম্যান সাহেবও আছেন, যে অ্যাটলিস্ট এই পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য এবং গতিশীল করার জন্য যে কিছু 2-1টা কাজ আছে, যেমন আপনার কর্পোরেট ট্যাক্স কমানো এবং আরও বেশি ভালো ভালো আইপিও আসার জন্য তাদের ট্যাক্স সুবিধা দেওয়া, এবং অপরিদর্শিত, যেটা সিদ্দিক ভাই যে কথাটা বলেছে যে বিগত দিনে অপরিদর্শিত গতিশীল করার প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু যেহেতু
সংস্থা কর্তৃক যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওইটাকে ওই টাকাটা অপদিশা কোত্থেকে আমার মনে হয় যে জনাব রাকিবুর রহমানের বক্তব্য পরিষ্কার। আপনি রিহাব থেকে যদি একটু শুরু করেন, অপ্রদর্শিত আয়। গোলাম রহমান, রিহাবকে যে সুযোগ দেওয়া হয়েছে, গোলাম রহমান আছেন, জি, আমরা রিহাবকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা কোনো পরিবর্তন হয় নাই, সেটা থাকছে। কিন্তু তাদের যে সমস্যা সেটি হচ্ছে একটা দুদকের এক্সিস্টেন্স, এবং দুদকে আমরা হাত দিতে চাই না, কারণ দুদক আমাদের যে নৈতিকতার একটা নিদর্শন, সেখানে কোনো মতেই হাত দেওয়া উচিত হবে না। এটা আমাদের সহ্য করে যেতেই হবে, এবং হিসাবপত্র কিভাবে ঠিকমতো করা যায় সেদিকে নজর রাখার প্রয়োজন অত্যন্ত বেশি। গার্মেন্ট সেক্টর আমাদের সবচেয়ে প্রিয় খাত, এবং তারা যত রকমের সুবিধা দেওয়া যেতে পারে তারা সেটা পান। সেটা পান কেন? not so much because they earn so much of foreign exchange, but because they are employing 44 lakhs, 4.4 million, 4.44 lakhs, 44 লাখ মানুষকে তারা এমপ্লয়মেন্ট দেন। দেশের উন্নয়ন তাদের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট। এই জন্যে এবারে আমরা ওই যে তারা 35% ট্যাক্সের আওতায় পড়েছিল, সেটার থেকে অনেক এটাকে সহনীয় পর্যায়ে নেব, এটাই বলতে পারি। এটা হয়ে যাবে এর মধ্যে। শেয়ার বাজারে আমি কোনো কথা বলতে চাই না। শেয়ার বাজারে কোনো নিয়ম কানুন কোনোদিন ছিল না। শেয়ার বাজার খামাকা আমাদের দেশে 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে 1956 সালে হয়েছে। ওই খুরশেদ আলম সাহেব তখন একা একজন শেয়ার বাজার ছিল, একা শেয়ার বাজার চলেছে 88 সাল পর্যন্ত, ওয়ান ম্যান শেয়ার বাজার ছিল। সেই শেয়ার বাজার সব ফটকা বাজারে তার মধ্যে ঢুকে গেল। আই এম সরি টু সে সো। ফটকা বাজারে সেটাতে ঢুকে সেটা ধ্বংস করেছে, এবং ধ্বংস করার সুযোগ তারা পেয়েছে এইখানে যে আমরা যদিও এটা 1991 সালে শুরু করি, আইন কানুন কিছুই করি নাই। আমি বর্তমানে আইন কানুন করে দিয়েছি। ইটস এ স্টেবল মার্কেট এট এ লো লেভেল, দ্যাটস ইট। I am not going to disturb it at all. আমরা যে সংস্থাটির কথা বারবার শুনছিলাম যে দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম রহমান আছেন আমাদের সঙ্গে, যিনি দায়িত্ব ছাড়ার সময় দুদককে আসলে নখ দন্তহীন বাঘ বলেছিলেন। দুদকের এখন কিছু নখ দাঁত কিছু আছে কিনা সেটি একটু জানতে চাইবো জনাব গোলাম রহমানের কাছে। উনি তো ক্যাবেরও প্রেসিডেন্ট। উনি ক্যাবেরও প্রেসিডেন্ট, জি। দুদকের সমস্যাটা হলো যে দুদক অপরাধীদেরকে ধরে, তাদের বিরুদ্ধে চার্জশিটও দেয়, কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে অনেক সময়ে আর কি যারা অপরাধী তারা শাস্তি পায় না। ফলে যে যে প্রভাবটা সোসাইটির উপরে পড়া দরকার দুদকের কার্যক্রমে, সেই প্রভাবটা পড়ছে না। এবং যদি প্রতি বছর 200 লোককে শাস্তি দিয়ে জেলে পাঠানো যায়, তাহলে দেখা যাবে দেশ অনেকটা পরিষ্কার হচ্ছে। এর জন্য আপনি রাজনীতিবিদদের দায়ী মনে করেন কিনা? যারা এটা হলো আমাদের আইনি প্রক্রিয়ার দোষ। আইনি প্রক্রিয়া, এটা হলো ব্রিটিশ আমল থেকে যে আইনি প্রক্রিয়া হয়ে আসছে, এটার বড় ধরনের সংস্কারের দরকার। জনাব তোফায়েল আহমেদকে এই ব্যাপারে একটু মন্তব্য করতে বলবো যে এই যে আইনি প্রক্রিয়ার কারণে দুদক আসলে অনেকের বিরুদ্ধে অভিযোগ আনছে, কিন্তু আইনি প্রক্রিয়ার ইয়েতে পড়ে সেটি আসলে কিছু করা সম্ভব হচ্ছে না। না, অ্যাকচুয়ালি বিচার ব্যবস্থা স্বাধীন, আমরা কোনো এখানে হস্তক্ষেপ করি না। সুতরাং স্বাধীন বিচার ব্যবস্থা, তারা একটা দুদকে একটা কেস করে, এটা কোর্টে যায়, তারপরে এটা সাক্ষী প্রমাণের মাধ্যমে সেটা প্রমাণিত হয়। তা আমরা মনে করি যে বর্তমানে তো আবার দুদককে সুন্দর করে সাজানো হয়েছে, তারা তাদের কার্যক্রম গ্রহণ করবে, এবং যে অপরাধী, সত্যিকার অর্থ অপরাধী, আমি এটা চাই না যে দুদক একটা লোকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একজন অভিযুক্ত, দুদকে তার বিরুদ্ধে কেস হলো বা তার ওখানে অভিযোগ হলো, তাকে যেন সার্টিফিকেট দেওয়া না হয় দ্যাট ইজ এ গুড ম্যান। কারণ অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে যেটা জনাব গোলাম রহমান যেটা বলেছেন, যে তিনি তো আমাদের একজন গুরুত্বপূর্ণ লোক এবং কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার যে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর রয়েছে, তিনি তারও সদস্য, আমাকে সাহায্য করেন। তা আমরা মনে করি যে দুদক থেকে যাকে চিহ্নিত করে বিচারের সোপর্দ করা হয়, তার বিরুদ্ধে যেন বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়।
আমি এই প্রশ্নটির জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব কাজী আকরাম এবং ডক্টর আহসান মনসুরকে প্রথমে জানতে চাইবো, জনাব তোফায়েল আহমেদকে জানতে চাইবো সবার শেষে। গত কয়েক বছরে, এটি আমাদের দর্শকদের প্রশ্নের একটি একসঙ্গে রূপ, গত কয়েক বছরে আমাদের দর্শকরা বলছেন, এখানে যারা উপস্থিত আছেন, যে টাকা পাচার হওয়ার প্রবণতা বেড়েছে। এতে রাষ্ট্রের ক্ষতির মাত্রা কেমন? পাচার ঠেকানোর জন্য আমরা কি করছি? দেশের মানুষের টাকা বেড়েছে, সেই তুলনায় পাচার বেড়েছে, এর চেয়ে বেশি বাড়ে না। নতুন করে যে একটা পাচার হচ্ছে সেটা ঠিক না। যারা পাচার করতো তারাই করছে, আরো বড় লোক হয়েছেন দেশে, তারা পাচার করছেন। ইট ইজ এ সার্টিফিকেট অফ সেটা ঠিক না। যারা পাচার করতো তারাই করছে, আরো বড় লোক হয়েছেন দেশে, তারা পাচার করছেন। It is a certificate of improvement in the welfare of the people. It's a certificate for the welfare of the people. Now, আমি একটু এটাকে এটা যদি আপনি শেষে বলতেন তাহলে ভালো হতো। এটা নিয়ে আমরা শেষে আমরা জনাব কাজী আকরামকে একটু শুনতে চাইবো যে টাকা পাচার নেই। বললাম, আমি তো একবার বলেছিলাম, যারা কামাই করে তারা ডাইনেও ফেলে, বায়ও ফেলে, কথাটা বলছি তো। সুতরাং কামাই বেড়েছে, ওই বিদেশে পাচারটাও বেড়েছে। কিন্তু এই পাচারের বন্ধ করতে হলে দেশে ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং এই যে বলেছেন যে ইসে খাত, আপনাদের কাজল সাহেবদের খাত, তারপরে আমাদের শেয়ার মার্কেটের খাত, এইগুলো এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে মানুষ এইখানে দেশে ইনভেস্ট করে ওই টাকা বিদেশে পাঠানোর কোনো চিন্তা না করে। সুতরাং সেই জন্যই বলছি যে আমাদের ওই যে দুদক সাহেবও বলছেন যে আইনের ফাঁক ফোকরে যায়, আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই। সুতরাং এই যে আইনের প্রয়োগ নাই বলেই আমরা অনেক জায়গায় আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। দেশে যেহেতু ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না, সেই তো টাকা পাচার হচ্ছে, যেটি আসলে অর্থমন্ত্রীর বক্তব্যেরই কিছু সমর্থক। কিন্তু আমি রাষ্ট্রের ক্ষতিটি একটু জানতে চাইবো এবং জনাব তোফায়েল আহমেদকে এই ব্যাপারে সর্বশেষ মতো একটু ডক্টর আহসান একটু শুনে নিই। আমি রাষ্ট্রের ক্ষতি খুব সংক্ষেপেই বলবো যে রাষ্ট্রের তো ক্ষতি হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে টাকাটা যদি দেশে বিনিয়োগ হয়, এখানে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের আয় উন্নতি হবে, সেটা নিয়ে কোনো বিতর্কের কিছু নেই। কিন্তু যাচ্ছি কেন? যাওয়ার মূল কারণ কিন্তু অনেকগুলো। তার মধ্যে একটা হচ্ছে যে অপ্রদর্শিত আয় বা রাজনৈতিক অস্থিরতার কারণে, বিভিন্ন কারণে মানুষ যদি স্বস্তি বোধ না করে তারা টাকা পাচার করবে, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে দেশে যদি আইনের সঠিক প্রয়োগ এবং গুড গভর্নেন্সটা আমরা যদি না আনতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও আমরা অনিশ্চয়তায় ভুগবো এবং টাকা পাচারের দিকে আমরা নজর দেব। এবং এটা কিন্তু সর্বস্তরে বিরাজমান, সর্বস্তরে। ফাইনালি আমি একটা বলবো যে যেটা আকরাম সাহেব বলেছেন, যে আমরা যদি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো ব্যাপকভাবে ঘটাতে পারি, তাহলে দেশের টাকা দেশেই থাকবে এবং দেখবেন আমাদের ওখানে চিন্তা করতে হবে না। জনাব তোফায়েল আহমেদ, এই টাকা যে দেশের বাইরে পাচার হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমরা রাষ্ট্রকে ভালোভাবে বললে আমি একমত না। আচ্ছা, যে আমাদের দেশে যে খুব প্রচুর টাকা পয়সা পাচার হচ্ছে, আমি এটার সাথে একমত না। এটা আমি সাথে মোটো একমত না। আপনি ভারতের কথা চিন্তা করেন, এই যে পানামা পেপারস যেটা বেরিয়েছে, বিশ্বের বড় বড় কত লোক তারা টাকা পাচার করছে। সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আজকে দেখলাম স্পেনের এক মন্ত্রী পদত্যাগ করেছেন, ক্যামেরুনের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ, তারপরে ভারতে এটা নিয়ে অনেক সব। সেই হিসাবে বাংলাদেশের আমার কাছে অতটা মনে হয় না। তবে যেটা আলামিন যে কথাটা বলেছে, এমন একটা ব্যবস্থা সৃষ্টি করে দেন, এমন একটা পরিবেশ আমাদের সরকারের সৃষ্টি করা উচিত যাতে তারা এই দেশে এই অর্থটা বিনিয়োগ করতে পারে। এই যে আজকে যে আমরা রেভিনিউ, আপনি যেটা উল্লেখ করেছেন যে রেভিনিউ হয় না কেন, আমাদের হয় না, রেভিনিউ তো যথেষ্ট উন্নতি হয়েছে, অনেক, যেটা এনবিআর এর চেয়ারম্যান বলেছেন। আরো উন্নতি করার জন্য সহনীয় পর্যায়ে যদি আমরা ট্যাক্স দিই, যেমন আরেকটা জিনিস আসতেছে আমাদের সামনে, সেটা আলোচনা করার এখন সময় নেই। আমাদের ভ্যাট আইন যেটা নতুন হবে, এই ব্যবসায়ী সম্রাটদের কি অপিনিয়ন, আমাদের যারা আমরা রাষ্ট্র পরিচালনা করি আমাদের কি অপিনিয়ন, তারপরে মাননীয় অর্থমন্ত্রী তিনি খুব বিজ্ঞ এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি বাস্তবসম্মত সিদ্ধান্ত এখানে নেবেন। স্পেসিফিক কোন পয়েন্ট আপনি বলবেন কিনা? কারণ মাননীয় বাণিজ্য মন্ত্রী হিসাবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে, আমরা একটাই পয়েন্ট, আমি শিল্পমন্ত্রী থাকতেও এই কাজটা করেছি। আমি খুবই ইন্টারেস্টেড, উৎসাহী যে আমাদের শিল্প কল কারখানা যেন রক্ষা পায়। আমরা এমন কিছু উদারীকরণ করে, বিশ্বায়নের যুগ, উদারীকরণের যুগ, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, দি টুইন প্রসেস অফ দিস গ্লোবালাইজেশন লিবারালাইজেশন,
সব কিছু আমরা লিভারেজ করে দেব, আমরা যেন বিদেশি পণ্যের বাজারে রূপান্তরিত না হয়। আমরা এখন অনেক ক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, টেক্সটাইল খাত আজকে অনেক সুপরিচিত। সুতরাং আমার একটাই কথা, এই আইনের মাধ্যমে আমাদের দেশের শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দ্যাট ইজ হোয়াট ইজ মাই মেসেজ। এক মিনিট শুধু, আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সুরে সুর মিলে একটা কথা বলতে চাই যে শিল্প যা গড়ে উঠছে আপনারা আরো বেশি আশা করছেন, কিন্তু শিল্প এখানে মুখ থুবড়ে না পড়ে যায় এমন কোনো আইন, এমন কোনো ব্যবস্থা যদি না করা হয়। জনাব আব্দুল মুহিত, আমরা অনেকগুলি বিষয় আপনার সামনে আসছে, বিশেষ করে জনাব আলামিন যেটি বলছেন, যেটি আবার জনাব মাননীয় বাণিজ্য মন্ত্রীও বললেন, সেই ক্ষেত্রে আপনি আসলে আপনার একটা আমরা কনক্লুডিং বক্তব্য। আমি বলি, আমাদের সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে যাতে দেশে যত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে সেই জন্যে সুযোগ করে দেওয়া। এবং আমরা গত 7 বছর 6 বছর এই কাজটাই করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়িয়েছি। তার ফলে আমার প্রথম উদ্দেশ্য, যেটা আমি বহুদিন ধরে বলেছি, সেটা আবার সফল হয়েছে। সেটা হলো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিঘ্নিত করার জন্যে আমাদের নানা ধরনের রাজনৈতিক স্লোগানে কাজ হয়। এইটা গত বছর হয় নাই, একেবারে বন্ধ হয়ে গেছে। বিরোধী দল খুব ভালোভাবে জানেন জ্বালাও পোড়াওয়ের অর্থনীতি এই দেশে চলবে না, এবং তার প্রতিফল আমরা পাচ্ছি। এই যে 7% গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের একমাত্র কারণ হলো আমাদের কৌশলের কোনো পরিবর্তন হয় না, একমাত্র কারণ হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ড এত বিস্তৃত হয়েছে যে কোন শক্তি যতই বিরোধী হোক না কেন তারা এটাকে ডিস্টার্ব করতে সাহস পায় না। এই যে স্থিতিশীলতা এসছে, সেটা হলো আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং দ্বিতীয় যে বিষয়টি হবে, এখন এইভাবে যখন আমাদের অগ্রগতি হতে থাকবে, আমি বলছি, আমি ফিলিপাইন আগে কথা বলেছিলাম যেরকম কি করে, অটোমেটিক্যালি যতই অর্থনীতির অগ্রগতিটা এইভাবে চলতে থাকবে, মোটেই বাধাপ্রাপ্ত হবে না বাই পলিটিক্যাল রিজনস, তখন এই যে বিদেশে অর্থ পাচার করা সেটাও কমে যাবে, দেশে বিনিয়োগ করাটা বেড়ে যাবে। এবং আপনারা অপেক্ষা করেন, in 5 years that is going to be a condition of Bangladesh. এখানে অর্থ পাচারের সুযোগ থাকবে না, এখানে প্রত্যেকেই নিজের দেশে নিজে বিনিয়োগ করবে এবং বিদেশি বিনিয়োগ এই দেশে আসবে, কারণ আমাদের নিজস্ব ক্ষমতা, যেহেতু আমাদের ইনকাম, টোটাল ইনকাম কম, সেজন্য আমাদের ক্ষমতা অনেক কম। আলামিন সাহেব যেটি বলছিলেন যে ৬৭,০০০ কোটি টাকা আসলে একটা হিসাবের বাইরের যে টাকা, না, এটা সম্বন্ধে আমার বক্তব্য হলো ৬৭,০০০ কোটি টাকার হিসাবটাই তো একটা হিসাব, এটা কোনো কাজের হিসাব নয়। It's a conjecture. Let anybody justify 67,000 crores যাচ্ছে। No, I don't believe that is the amount of money পাচার। মানি পাচার হচ্ছে, আমাদের অর্থনীতি আছে ঠিক দেখানো টাকা না। ৬৭,০০০ কোনো হিসাব কোথাও নেই, কেউ দিতে পারবেন? আমরা কি আবার একটু আবার আলামিন সাহেবের কাছে যাবো, যে আমরা আলামিন সাহেব সাহেবের কাছে একটু, সে যে নিউজপেপার সোর্স পেয়েছে এর বাইরে কি আছে? কিছুই নাই। Exactly, it is from the newspaper, it is true. আমরা নিউজপেপারের সোর্স থেকে বলছি, এটা জাতীয় নিউজপেপারের সোর্স। আচ্ছা, এই জাতীয় নিউজপেপার নিউজ, সুতরাং এটি আসলে জি, তবে আমরা যাই কিছু বলি না কেন, এই সেক্টরটার সাথে অনেকগুলো অর্গানাইজেশন জড়িত। আজকে এই যে আমাদের দেশে সিমেন্টের আগে আমরা আমদানি করতাম, এখন আমরা রপ্তানি করতে পারি। সিআর কয়লা আগে আমদানি করতাম, রপ্তানি করতে পারি। কাগজ আগে আমদানি করতাম, এখন রপ্তানি করতে পারি, বিকজ আমাদের নীতিগুলো সেভাবে হয়েছে। সেই জন্য এই সেক্টরটাকে মাননীয় অর্থমন্ত্রীর কথা বলেছেন, ঠিকই বলেছেন, আমার কোনো দ্বিমত নাই, কিন্তু এটা একটু বসে চিন্তা ভাবনা করে যে এই সেক্টরটাকে কীভাবে সাহায্য করা যায়, তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আরও বাড়বে বলে আমি মনে করি। এই সরকার ব্যবসা বান্ধব সরকার। আমরা মাননীয় অর্থমন্ত্রীর যে গৃহীত পদক্ষেপে, প্রধানমন্ত্রীর নির্দেশে যিনি এই 7 বছর ধরে এই বর্তমান সরকার যে কার্যকলাপগুলি করেছেন, এটা দেশে বিদেশে যথেষ্ট প্রশংসিত হয়েছে। আমাদের এক্সপোর্ট বাড়াবার জন্য আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়েছি সেদিন, এবং বাস্তবতার সাথে মিলিয়ে আমরা করি। সুতরাং এক্সপোর্ট বাড়ুক, আমরা সব কিছুর মধ্যে আমি শেষ করি কথা বলে যে আপনি সুযোগ করে দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে, আগামী দিনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, এবং আমি মনে করি যে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটা মর্যাদাশালী। জনাব আবুল মাল আব্দুল মুহিত, আমি ভিশন 2021 এর কথা আসি, যেটি মাননীয় বাণিজ্য মন্ত্রী বললেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার প্রজেক্ট, ওই সময়
আপনার রাজনৈতিক দলটি ক্ষমতায় না থাকে তাও কি ভিশন 2021 করা যাবে? ভিশন 2021 এখন ইররেজিস্টিবল, এটা কারণ ভিশন 2021 এর প্রথম বিষয়টি হচ্ছে মধ্য আয়ের দেশ হওয়া। মধ্য আয়ের দেশ আসলেই আমরা হয়ে গেছি। একটা প্রক্রিয়া রয়েছে ইউনাইটেড নেশনসে, যেখানে একটা ডেভেলপমেন্ট প্ল্যানিং কমিটি একটা আছে, তাদের সভা হয় প্রতি 3 বছরে একবার। আগামী 18 সালে সেই সভাটা হচ্ছে, 17 না 18 সালে হচ্ছে, সেই 18 তারা সিদ্ধান্ত নেয় যে কোন দেশের কি ধরনের ক্যাটেগরাইজেশন হবে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরে আরো 3 বছর লাগে অ্যাকচুয়াল প্রমোশন পেতে। আমরা প্রমোশন পাবোই পাবো, যে কোনো সরকারি হোক না কেন। এটা একদম অবধারিত যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ 2021 সালে হবেই হবে। আমার মনে হয় নববর্ষের চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে, কিন্তু সেটি ভালো খবর কিনা তার জন্য আমি একজন বিশেষজ্ঞের কাছে একটু যাচ্ছি 30 সেকেন্ডে। অনেকে বলেন মধ্যম আয়ের দেশ হলে আমরা অনেক ক্ষেত্রে সুবিধা কিছু হারাবো, সেইটার যোগ বিয়োগের সেটা বিশেষজ্ঞরা আমাদের বিশেষজ্ঞরা না শোনেন, ইতিমধ্যেই আমাদের টার্মস অফ অ্যাসিস্ট্যান্স যেটা আমরা পাই শর্ত, সেই শর্তে পরিবর্তন আসতে শুরু হয়েছে। আচ্ছা, বেশ আগেই আমরা শুরু করেছি। আমরা অর্ডিনারি রিসোর্সেস ফ্রম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে কয়েক বছর ধরে নিচ্ছি। অধুনা জাপান তাদের যে ইন্টারেস্ট রেট যেটা আছে অতি সামান্য, সেটা সামান্য বাড়িয়েছে। এটা আমরা চাই আর না চাই, ইন্টারন্যাশনালি এটা হবেই হবে। এটাতে কোনো না, এটাতে আমরা যেটা হবে তার মানে হবে আমরা সুযোগ সুবিধা যেগুলো পেতাম একটা স্বল্পোন্নত দেশ হিসাবে, সেই সুযোগ সুবিধা একটু কম পাবো। কিন্তু অন্যদিকটা দেখেন, আপনি একটা মধ্যম আয়ের দেশ হয়েছেন, আপনার সঙ্গে ব্যবসা করতে বাণিজ্য করতে অনেক বেশি মানুষ, অনেক বেশি প্রতিষ্ঠান উৎসাহিত হবে, সেদিকটা নজরে রাখবেন। আমি যেটা বলতে চাচ্ছি, মধ্যম আয়ের দেশ হলে যে আপনি যে সুযোগ সুবিধার কথা বলেছেন, স্পেশালি অনেকে মনে করে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপিসি আমাদের বন্ধ হয়ে যাবে। নো, পাকিস্তান কি বলে না আমাদের স্বল্পোন্নত দেশ নয়, কিন্তু তারা জিএসপি প্লাস পাচ্ছে। সুতরাং এইসব ব্যাপার নিয়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমরা কাজ করি মাননীয় অর্থ মন্ত্রণালয়ের সাথে ঐক্যবদ্ধভাবে। সুতরাং কোনো সুযোগ সুবিধাই নষ্ট হবে না। আমি বিদায়ের বলে একটা কথা বলে শেষ করি, শ্রদ্ধেয় অর্থমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, রাজনৈতিক স্থিতিশীলতা যে একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এটা প্রমাণিত হয়েছে। 2014 আমরা ছাপার করেছি, 2015 তারিখে 93 দিন ছাপার করেছি, কিন্তু আজকে দেখেন আমাদের সব কিছু সামনের দিকে, সব কিছু এগিয়ে যাচ্ছে, বিকজ এখন রাজনৈতিক হানাহানি নাই। এটা যদি বলবৎ থাকে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যে চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের 7 5 ইয়ার প্ল্যান আমরা তৈরি করেছি, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ কোথায় এগিয়ে যাবে আমরা এটা ভাবতেও পারি না। জনাব মাননীয় অর্থমন্ত্রী, আমাদের হাতে শেষ 1 মিনিট। আমি শুধু আপনার সবচেয়ে এই মুহূর্তে আপনাকে খুব খুশি লাগছে, সেজন্য আমারও খুশি লাগছে যে আপনি শুধু বলেন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই মুহূর্তে, এবং আপনি সবচেয়ে আশার জায়গাটি কোনটি 1 মিনিটে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি সবসময় বলি, বিনিয়োগ বৃদ্ধি, এবং আমি নিশ্চিত বিনিয়োগ বাড়বে। আমাদের যেটা একটা বড় ধরনের একটি অস্ত্র আছে এই দেশে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্র্যাগম্যাটিক প্রধানমন্ত্রী। একদিকে প্র্যাগম্যাটিজম, আরেকদিকে উচ্ছ্বাসা, দুইটার একটা সমন্বয় হয়েছে। সেই সমন্বয়ের সুবিধা আমরা ব্যাপকভাবে পাচ্ছি এবং পেতেও থাকবো। আমরা নববর্ষে এর চেয়ে ভালো খবর আর কিছুই হবে না যদি এটি আমরা সফল হতে পারি। মাননীয় অর্থমন্ত্রী, আমরা শেষ করে দিচ্ছি, আমরা শেষ করে দিই। যারা কাজী আকরাম উদ্দিন আহমেদ, মাননীয় বাণিজ্যমন্ত্রী এবং ডক্টর আহসান এস মনসুর, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল রাজস্ব বাজেটে, আপনাদের সবাইকে ধন্যবাদ।